চন্দ্রকলার তীর। এই চন্দ্রকলার তীর বহু যুগ ধরে অস্তিত্ব বহন করে চলেছে শান্ত নির্ঝঞ্ঝাট চন্দ্রপুর গ্রামের। চন্দ্রপুর গ্রামের মানুষদের মধ্যে একটা কথা প্রচলিত আছে। প্রতি পূর্ণিমার রাতে ওই নদীর তীরে চন্দ্রদেব নাকি এক অপার্থিব জ্যোৎস্না সৃষ্টি করেন। শোনা যায় কোনো এক বিরোহী ওই নদীর তীরে বসে মৃদু বাঁশি বাজিয়ে আকুল হয়ে কাকে যেন খুঁজে ফেরে। সেই বিরোহীর বিরহের সঙ্গী হতে জ্যোৎস্না পথের হাত ধরে নেমে আসে আকাশপরীরা। প্রতি পূর্ণিমার রাতে চন্দ্রকলার তীরে মায়া মরীচিকার মাঝে সৃষ্টি হয় এক অদ্ভুত জগতের। লোকে বলে সেই আকুল ডাকে সাড়া দিতে নেই। যে ওই ডাকে সাড়া দিয়ে সেখানে গেছে সেই উন্মাদ হয়ে ফিরেছে। এই নদীর পার ঘেঁষে চন্দ্রপুর গ্রামের পরিত্যক্ত শ্মশান। পূর্বেই শ্মশানে দাহকার্য হলেও চন্দ্রকলার তীরে ওই অদ্ভুত ঘটনা ঘটার আতঙ্কে চন্দ্রপুরের মানুষ ওই শ্মশান ত্যাগ করে গ্রামের অন্যত্র একটি শ্মশান প্রতিষ্ঠা করেছেন। এখন এই পরিত্যক্ত শ্মশান চাপা পড়েছে জানা অজানা গাছে। চন্দ্রকলা নদীর তীর থেকে মাইল খানেক দূরে চন্দ্রপুর গ্রাম। এই গ্রামের জমিদার হরিনারায়ণ বাবু অত্যন্ত প্রজাবৎসল। তার সন্তানতুল্য প্রজাদের সুখ দুঃখের সঙ্গী হয়ে সর্বদা ছাতার মতো থাকেন তার মাথার উপর। গ্রামের মানুষও তাকে অত্যন্ত শ্রদ্ধাভক্তি করে। এদিনও কিছু কৃষক তাদের সমস্যা নিয়ে হাজির হয়েছিল গ্রামের বটতলায়। জমিদার মশাই সেই সমস্যার কথায় মন দিয়ে শুনছিলেন। এমন সময় সেখানে এসে উপস্থিত হল এক বিকট দর্শন সাধু। মাথায় পাকানো জটা, ঘন ভ্রু, রক্ত যাবার মতো লাল চোখ, কাঁধে কালো রঙের ঝোলা, খালি গা, নিম্নাঙ্গে শুধু একটা কালো বস্ত্রখণ্ড, আর বাঁ হাতে একটা কালো বিড়াল। তাকে দেখে সেখানে উপস্থিত সকলেই একটু অবাক হল, কারণ এর আগে গ্রামে এই ধরনের মানুষ তারা কখনো দেখেনি। সাধারণত সাধু সন্ন্যাসী দেখলে মনে যে ভক্তির উদয় হয়, সেই সাধুকে দেখে এখানে কারোরই মনে সেই ভাব জাগল না। জমিদার হরিনারায়ণ বাবুই প্রথম কথা শুরু করলেন। ডাকিনী বিদ্যা হল এমন এক বহুল প্রচলিত গুপ্তবিদ্যা যা সাধকের কঠিন থেকে কঠিনতম ইচ্ছা পূরণ করতে পারে। কিন্তু সাধক যদি লোভ রিপুর বশীভূত হয়ে পড়ে, তখন তার সাধনাও যেন সঙ্গ ত্যাগ করে তার। আজ এমনই এক গুপ্ত সাধকের সাথে পরিচয় করাবো আপনাদের। ইতিমধ্যেই আপনারা শুনেছেন শ্মশান ওঝা সিরিজের দুটো জমজমাট গল্প, শ্মশান ওঝা ও পচার ভূত এবং শ্মশান ওঝা ও রজস্বলা বেলগাছ। তন্ত্রের গূঢ় বিদ্যা রপ্ত করার সাথে সাথে শিষ্য নিতাই গুণিনের সাথে অসহায়কে রক্ষা করার ব্রত নিয়ে এগিয়ে চলেছেন শ্মশান ওঝা। তাহলে আর সময় নষ্ট না করে চলুন শুনে নেওয়া যাক লেখক সুজয় ভূঁইয়ার কলমে শ্মশান ওঝা সিরিজের তৃতীয় গল্প, শ্মশান ওঝা ও কাকতন্ত্র। আর সেই সঙ্গে উপলব্ধি করে নেওয়া যাক তন্ত্র তথা ঈশ্বরের ক্ষমতা। তবে গল্প শুরুর আগে আপনাদের একটা কথা আমরা জানিয়ে রাখি। ভয় ও তন্ত্র সম্বলিত গল্প সম্ভার নিয়ে আমরা, অর্থাৎ লোককথা ইউটিউব চ্যানেল, আপনাদের মনোরঞ্জনের জন্য সদা প্রস্তুত। তবে গল্পগুলিতে যে ভয় এবং তন্ত্রের গূঢ় রহস্যের উল্লেখ থাকে তা আপনাদের সাময়িক আনন্দ প্রদানের রসদ মাত্র। বাস্তবের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। যদিও বা কখনো কোনো ঘটনার সাথে কোনো মিল থেকে থাকে, তা নেহাত কাকতালীয়। টিম লোককথা কোনোভাবেই এ সকল কুসংস্কারকে সমর্থন করে না। আর শ্রোতাদের কাছেও আমরা অনুরোধ করব, আপনারা এই সকল কিছু কেবল গল্প শোনার আনন্দেই গ্রহণ করবেন। শুনতে থাকুন আমাদের আজকের গল্প, লেখক সুজয় ভূঁইয়ার কলমে শ্মশান ওঝা ও কাকতন্ত্র। মহাশয় কি কিছু বলতে চান? সাধু রক্তাভ চোখে জমিদারের পা থেকে মাথা পর্যন্ত গভীরভাবে নিরীক্ষণ করে
কাকের মতো কর্কশ স্বরে বলে উঠলেন, আমি একজন তন্ত্র সাধক, সাধনার জন্য নির্জন স্থানের সন্ধান করছি, কিন্তু মনের মতো স্থান এখনো পাইনি। এই গ্রামে কি কোনো পরিত্যক্ত শ্মশান বা এমন কোনো নির্জন স্থান রয়েছে যেখানে আমি আমার সাধনা সম্পূর্ণ করতে পারি? উত্তরে মাইলখানেক দূরে একটা পরিত্যক্ত শ্মশান রয়েছে, তবে সেই স্থান অত্যন্ত বিপদ সংকুল। আপনি সেই স্থানের ঠিকানা আমাকে দিন তো, সেইখানে কোনো বিপদ থাকলে তা আমি বুঝে নেব। জমিদার সংক্ষেপে সেই স্থানের ঠিকানা দিয়ে সেই সাধুকে বুঝিয়ে দিলেন। সাধু একটুও কৃতজ্ঞতা জ্ঞাপন না করে সেখান থেকে বিদায় নিল। সাধু চলে গেলে পর জমিদারের প্রধান মাতব্বর জমিদারকে জিজ্ঞাসা করলেন, জমিদার মশাই, ওই স্থান বিপদ সংকুল জেনেও ওখানকার ঠিকানা ওই সাধুকে কেন দিলেন? দেখো, আমি মানুষ চিনি। উনি নিজেকে তন্ত্র সাধক বলে পরিচয় দিলেও ওনার বেশভূষা দেখে মনে হলো উনি খুব উচ্চ স্তরের কোনো কাপালিক। এমন কিছু কিছু মানুষ থাকে যাদের একবার দেখলেই তার চরিত্র সম্পর্কে আন্দাজ করা যায়, আর এই কাপালিককে দেখে সুবিধার বলে মনে হচ্ছে না। আমার মনে হয় এই কাপালিক কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে এই গ্রামে এসেছে। এইসব মানুষের থেকে দূরত্ব যতখানি বাড়ানো যায় ততটাই ভালো। কিন্তু জমিদার মশাই, আপনি যখন বুঝতে পেরেছেন ওই কাপালিক অসৎ উদ্দেশ্য নিয়ে এই গ্রামে এসেছে, তাহলে তাকে গ্রামে ঢুকতে দিলেন কেন? আপনার লাঠিয়াল দিয়ে তাকে গ্রাম থেকে বের করে দিলেন না কেন? সে কাজে বিপদ রয়েছে। এই ধরনের কাপালিকের ভালো করার ক্ষমতা না থাকলেও ক্ষতি করার ক্ষমতা প্রচুর। তাই জন্যই এদেরকে খাটানো ঠিক হবে না। আর তাছাড়া তোমরা কি ভুলে গিয়েছো সেই মায়া মরীচিকার কথা? সেখানে প্রতি পূর্ণিমা রাত্রে কি হয়? কিছুদিনের মধ্যেই দেখবে কাপালিক ওই স্থান ছেড়ে নিজেই পালিয়ে গিয়েছে। আমি যথেষ্ট ভাবনা চিন্তা করে এই পদক্ষেপ নিয়েছি, তাই জন্যই বলবো তোমরা অযথা চিন্তা করো না। কিন্তু জমিদারের হিসেবে একটু ভুল হয়েছিল। তিনি কাপালিকের চরিত্র সম্বন্ধে কিছুটা আন্দাজ করতে পারলেও তার আসল অভিসন্ধি একেবারেই বুঝতে পারেননি কাপালিক কি ভয়ঙ্কর সাধনায় সিদ্ধি লাভ করতে এই গ্রামে প্রবেশ করেছে। বুঝতে পারেননি অথর্ববেদ থেকে সৃষ্ট স্বার্থসিদ্ধির জন্য ষটকর্ম অর্থাৎ মারণ, উচাটন, বশীকরণ, স্তম্ভন, বিদ্বেষণ, শান্তি শস্ত্রায়ন প্রভৃতি সমস্ত নিম্নমার্গের তন্ত্রে এই কাপালিক সিদ্ধ হস্ত। এই কথা যদি তিনি জানতেন তাহলে এত সহজে নিশ্চিন্ত হতে পারতেন না। এদিকে সেই কাপালিক চন্দ্রকলার তীরে পরিত্যক্ত শ্মশানে পৌঁছে একটা উপযুক্ত স্থান নির্বাচন করে। সেখানকার জঙ্গল পরিষ্কার করে একটা ঝুপড়ি বানান। তারপর চন্দ্রকলার তীর থেকে তাল তাল কাদামাটি নিয়ে এসে ঝুপড়ির অনতি দূরে সেই কাদামাটি দিয়ে একটা বেদি বানালেন। এরপর সেই মাটির বেদির সামনে একটা হাঁড়ি কাঠ স্থাপন করলেন। প্রাথমিক কাজ মিটিয়ে কাপালিক ঝোলা থেকে একটা পুঁথি বার করে তাই দেখে দেখে সাধনার উপকরণের ফর্দ করতে বসলেন। হাতে সময় খুব কম, কারণ আগামীকাল অমাবস্যা। তার আগেই সমস্ত কিছু জোগাড় করে ফেলতে হবে। সিঁদুর, সুগন্ধি লাল ফুল, শোধিত মদ্য, শোধিত মাংস, শোধিত চর্বি, শোধিত শোণিত, প্রদীপ, হলুদ সরিষা। ফর্দ শেষ করে সেটাতে দ্বিতীয়বার চোখ বোলাতে গিয়ে একটা কথা মনে পড়তেই কাপালিকের ঠোঁটের কোণে একটা কুটিল হাসি ফুটে উঠল। কাপালিক সেই ফর্দ থেকে শোধিত মাংস আর শোধিত শোণিত কেটে দিল। তারপর সাথে করে আনা কালো বিড়ালটাকে ঝুপড়ির বাইরে পাহারায় রেখে ঝোলা কাঁধে বেরিয়ে গেলেন।
কাপালিক ফিরল পরের দিন সকালে। সেদিন ছিল অমাবস্যা। কাপালিক ফর্দের বাইরে বাড়তি 3টে জিনিস সংগ্রহ করেছিল: নরবলি দেওয়ার অস্ত্র, মাথার খুলি আর একটা পান পাত্র। কাপালিক ঝুপড়িতে ফিরে মনে মনে ভাবল, এবারই আসল কাজ। তারপর ভিক্ষার ঝুলি কাঁধে রওনা দিল চন্দ্রপুর গ্রামের উদ্দেশ্যে। চন্দ্রপুর গ্রামে পৌঁছে কাপালিক ভিক্ষার ঝুলি কাঁধে গ্রামের একটি নির্দিষ্ট স্থানকে কেন্দ্র করে ভিক্ষা করে বেড়াতে লাগলেন, যেন এখানেই মিলবে সেই অমূল্য রতন। কিন্তু বেশ কিছুটা সময় পেরিয়ে যাওয়ার পরও কাপালিক সেই বস্তুর দেখা পেলেন না। জ্যৈষ্ঠের দুপুর, মাথার উপর সূর্যের প্রখর রোদ, উত্তপ্ত হয়ে উঠেছে মাটি। কাপালিকের মনে তখন একটু একটু করে চণ্ডালী ক্রোধের সঞ্চার হচ্ছে। ঠিক তখনই একটা দৃশ্য দেখে কাপালিকের সেই ক্রোধ প্রশমিত হতে শুরু করল। কাপালিক দেখল গ্রামের ঠিক মধ্যবর্তী স্থানে একটা ছোট্ট জলাশয় রয়েছে। সেই জলাশয় থেকে এক গ্রাম্য বধূ মাটির ঘরা কোমরে জল নিয়ে ফিরতি পথে বোধহয় বাড়ির দিকেই চলেছে। গৃহবধূটি কাপালিকের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় কাপালিকের চোখে পড়ল গৃহবধূটির দেহের একটি বিশেষ চিহ্ন। কাপালিক সেই গৃহবধূর থেকে কিছুটা দূরত্ব বজায় রেখেই তাকে অনুসরণ করতে লাগলেন। কিছু দূর যাওয়ার পর কাপালিক দেখল গৃহবধূটি একটা কাঁচা পাকা মাটির বাড়িতে প্রবেশ করল। কাপালিক সেখানে খানিকক্ষণ দাঁড়িয়ে প্রশান্ত মনে ফিরে গেলেন চন্দ্রকলার তীরে নিজের আস্তানায়। এবার শুধুই প্রতীক্ষা রাত্রি নামার। অবশেষে বিকাল শেষে নামল সন্ধ্যা। ক্রমে সন্ধ্যা ঘন হতে হতে রাত বাড়তে থাকল। অমাবস্যার ঘন কালো রাত, চারিদিকে মিশমিশে অন্ধকার। কেউ যেন কালি গুলে ছড়িয়ে দিয়েছে চারিপাশে। কাপালিক একটা ধুনি জ্বালিয়ে তার সামনে বসে সেই বিশেষ সাধনার পুঁথিটি উল্টে পাল্টে দেখে নিচ্ছিল শেষবারের মতো। হঠাৎ রাতের নৈশব্দ ভেদ করে খুব কাছে কোথাও থেকে শেয়ালের পালের আদিমতম স্বর ভেসে এলো। সেই ডাকে কাপালিক সচকিত দৃষ্টিতে আদিম অন্ধকারের ভিতর দৃষ্টি ফেলে অনুমান করল রাত বেশ গভীর। কাপালিক উঠে গিয়ে ঝুপড়ি থেকে তার ঝোলা আর সেই কালো বিড়ালটাকে নিয়ে এলো। তারপর অস্ফুট স্বরে মন্ত্র উচ্চারণ করতে করতে একটা বিজাতীয় ফুলের মালা বিড়ালটির গলায় পরিয়ে দিলেন। এরপর ঝোলার ভিতর থেকে বের করলেন একটা ধারালো অস্ত্র। সেই অস্ত্র দিয়ে কেটে ফেললেন বিড়ালটার সামনের একটা পা। অমনি ফিনকি দিয়ে রক্ত ছড়িয়ে পড়ল চারিদিকে। তার সাথে পাল্লা দিয়ে শুরু হলো বিড়ালটার বিকট ম্যাও ম্যাও শব্দের আর্তনাদ। কাপালিক তাতে একটুও বিচলিত না হয়ে ঝোলার ভিতর থেকে বের করে আনলেন বিড়ালের কাটা পায়ের মাপের একটি হাড়। আর সেই হাড় বিড়ালের কাটা পায়ের জায়গায় লাগিয়ে আবার মন্ত্র উচ্চারণ করতে শুরু করলেন। অদ্ভুতভাবে সেই হাড় বিড়ালের কাটা পায়ের জায়গায় জোড়া লেগে গেল। কাজ সম্পূর্ণ করে কাপালিক সেই বিড়ালটাকে আবার ঝুপড়ির ভেতর রেখে এলেন। তারপর বিড়ালের কাটা পাটা নিয়ে ধারালো অস্ত্র দিয়ে চামড়া এবং মাংস আলাদা করে বিড়ালের পায়ের হাড়টা বার করে আনলেন এবং সেই হাড়ের খানিকটা গুঁড়ো করে মদের বোতলে মিশিয়ে সেই পুরো মদটা গলায় ঢেলে নিলেন। কাপালিকের রক্ত জবার মতো চোখ আরো রক্তাভ আকার ধারণ করল। কাপালিক তখন একটা বিকট পৈশাচিক অট্টহাসিতে ফেটে পড়লেন। কাপালিকের সেই দিক কাঁপানো অট্টহাসির ভয় পেয়ে আশেপাশের গাছ থেকে অসংখ্য নিশাচর প্রাণী উড়ে গেল অন্যত্র। কাপালিক তখন নিজেকে একটা কালো চাদরে ঢেকে অগ্রসর হলেন চন্দ্রপুর গ্রামের উদ্দেশ্যে। তার গন্তব্য এখন সেই দুপুরে দেখা গৃহবধূর বাসস্থান।
কাপালিক সেই গৃহবধূর বাড়ির সামনে পৌঁছে এদিক ওদিক তাকিয়ে দেখল রাস্তা ফাঁকা। তখন সে কোমর থেকে একটা অশ্বত্থ গাছের ডাল বের করে তা থেকে একটা পাতা ছিঁড়ে নিল। তারপর সেই পাতায় একটা কিছু লিখে সেই গৃহবধূর বাড়ির উঠোনে ছুঁড়ে দিয়ে একটু আড়ালে গিয়ে অপেক্ষা করতে লাগলেন। কিছুক্ষণ অপেক্ষার পর কাপালিকের কানে এলো একটা মৃদু খুট শব্দ। কাপালিক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো গৃহবধূটির বাড়ির দরজার দিকে। ওই অন্ধকারেও কাপালিক স্পষ্ট দেখল দরজা খুলে বেরিয়ে এলো একটা মানুষের অবয়ব। অন্ধকারে কাপালিকের দৃষ্টি বাধা পায় না। কাপালিক বুঝল মানুষের অবয়বটা আসলে একটি নারী মূর্তির। সেই নারী মূর্তি ধীর পায়ে এগিয়ে এসে দাঁড়ালো সেই অশ্বত্থ পাতার উপর। সেই নারী মূর্তির এলোমেলো পদক্ষেপ দেখলে বোঝা যায় সে প্রকৃতিস্থ নয়, কেমন একটা ঘোরের মধ্যে রয়েছে। কাপালিকও এবার আড়াল থেকে বেরিয়ে এলো সামনে, গিয়ে দাঁড়ালো সেই নারী মূর্তির মুখোমুখি। তারপর সেই অদ্ভুত মায়াবী কণ্ঠস্বরে বলে উঠল, এসেছিস? এবার চল আমার সাথে, আমি তোকে নিতে এসেছি। তোকে সেই মহান শক্তির পুজোয় উৎসর্গ করব। সেই মহান শক্তি তোর শরীরে বিশেষ চিহ্ন এঁকে তোকে চিহ্নিত করেছে। তোকে এবার যেতে হবে আমার সাথে। আয় আয় আমার সাথে, আয় 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 আয়। কাপালিকের কথা শেষ হতেই সেই নারী মূর্তি এক পা দুপা করে কাপালিকের দিকে এগোতে থাকল। কাপালিক সেই দেখে পিছন ঘুরে হাঁটা শুরু করলো। হঠাৎ কোনো এক গাছের ডাল থেকে একটা পেঁচা তীক্ষ্ণ কর্কশ স্বরে ডেকে উঠল। কাপালিক নিজের মনেই বলে উঠল, অতি সুলক্ষণ, অতি সুলক্ষণ। তারপর গ্রাম পেরিয়ে 1 মাইল পথ পাড়ি দিয়ে পৌঁছল নিজের ডেরায়। কাপালিক পূর্বেই সমস্ত পূজার উপকরণ সাজিয়ে রেখেছিল সেই মাটির বেদির উপর। বাকি ছিল বিশেষ চিহ্নযুক্ত এক মহিলার। কাপালিক এবার লাল ফুল আর সিঁদুর নিয়ে অদ্ভুত এক মন্ত্র উচ্চারণ করতে করতে হাড়িখাটের পুজো করতে শুরু করল। সেই মন্ত্র এই পৃথিবীর কেউ জানে না। এ যেন বহু প্রাচীন লুপ্ত হয়ে যাওয়া কোনো পুঁথির মন্ত্র, যে পুঁথি বহু পূর্বে নষ্ট করা হয়েছিল মানব জাতির কল্যাণার্থে। কাপালিক আবার সেই পুঁথি পাতালের নিকষ কালো অন্ধকার থেকে তুলে এনেছিল মানব জাতির ধ্বংসার্থে। কাপালিক পুজো শেষ করে সেই গৃহবধূর গলায় লাল ফুলের মালা পরিয়ে কপালে সিঁদুরের তিলক এঁকে দিয়ে বলল, এবার সময় হয়েছে ওই মহান শক্তির কাছে নিজেকে উৎসর্গ করার। আর বিলম্ব করিস না, আর বিলম্ব করিস না। নিজেকে উৎসর্গ কর, কর নিজেকে উৎসর্গ। সেই গৃহবধূ এগিয়ে গেল হাড়ি কাঠের কাছে। তারপর উবু হয়ে মাথাটা বাড়িয়ে দিল হাড়ি কাঠের ভেতরে। কাপালিক হাড়ি কাঠের দ্বার বন্ধ করে হাতে তুলে নিল নরবলি দেওয়ার অস্ত্র। তারপর সেটিকে উপর দিকে তুলে গর্দান লক্ষ্য করে নামিয়ে দিল। নিমেষে ধর থেকে মুন্ড আলাদা হয়ে গেল। চন্দ্রকলার তীরের পরিত্যক্ত শ্মশানভূমি স্বাদ পেল তাজা শোণিত ধারার। কাপালিক পানপত্রে সেই রক্তধারা সংগ্রহ করল। তারপর মৃতদেহ থেকে চর্বি কেটে অখণ্ড প্রদীপ জ্বালিয়ে শুদ্ধিকরণ শেষ করল। সংরক্ষিত রক্ত 10 দিকে ছড়িয়ে 10 দিক বন্ধন করে এক টানে নিজের বস্ত্র খুলে ফেলল। তারপর সেই বিবস্ত্র দেহে মাটির বেদির উপর দাঁড়িয়ে হাতে রুদ্রাক্ষের মালা নিয়ে জপ শুরু করল সেই কাপালিক। ক্লিং প্রচণ্ড ডাকিনে ক্লিং স্বাহা, ওম ক্লিং প্রচণ্ড ডাকিনে ক্লিং স্বাহা, ওম ক্লিং প্রচণ্ড ডাকিনে ক্লিং স্বাহা। বেশ কিছুক্ষণ এইভাবে জপ করার পর শোণিত মদ ও মাংসে
সুগন্ধি মিশিয়ে সেই মহান শক্তির উদ্দেশ্যে নিবেদন করল কাপালিক। এরপর অভিমন্ত্রিত হলুদ সরিষা নিজের চারিদিকে ছড়াতে লাগল। এইভাবে সেই রাতের গহীন অন্ধকারে মহানিশার ঘোর অমালগ্নে ঊর্ধ্ব ঘোড়াচারী কাপালিক একের পর এক ভয়ঙ্কর সাধনার পদ্ধতি সম্পন্ন করতে লাগল। মন্ত্রজপ যখন 3 লক্ষ বার সম্পূর্ণ হল, তখন পূর্ব দিকের আকাশ ফর্সা হয়ে এসেছে। কাপালিক আসন ছেড়ে উঠে দাঁড়ালো। আজকে সাধনাও সফল হয়েছে তার। পরিপূর্ণ হৃদয়ে প্রসন্ন চিত্তে ইষ্টনাম স্মরণ করল কাপালিক। এই নিয়ে 39টা অমাবস্যা কাটল। বাকি রইল আর মাত্র একটা অমাবস্যা, আর এটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এর আগের 38টা অমাবস্যায় দেবীর কাছে পশু বলি দিয়েছে কাপালিক, কিন্তু পুঁথির বিধান অনুযায়ী 39তম অমাবস্যায় বিশেষ চিহ্নযুক্ত এক গৃহবধূর নরবলি, আর 40তম অমাবস্যায় জগৎগুরু দেবাদিদেব শিবের একটি বাক্য কাপালিকের স্মরণে এলো। যোগেশ্বর শিব একবার মহাশক্তির বর্ণনা করতে গিয়ে বলেছিলেন, এই মহাশক্তির কাছে ইন্দ্রাদি দেবতাগণ ব্যর্থ হয়। কাপালিকের দাড়ি গোফের গভীর জঙ্গলে একটা মৃদু হাসি লুকোচুরি খেলতে লাগলো। আর একটা মাত্র অমাবস্যার সাধনা করলেই সে হয়ে উঠবে সর্বশক্তিমান মানব। তখন সে অমর, তখন তার অসাধ্য কিছুই থাকবে না। হঠাৎ পূব আকাশে একটা লাল রঙের ক্ষীণ আভা ফুটে উঠল। সেই লাল রঙের আভায় কাপালিকের টনক নড়ল। কাপালিক ভাবনার দুনিয়া থেকে বেরিয়ে এলো। দ্রুত গতিতে সেই গৃহবধূর মুণ্ডহীন ছিন্নভিন্ন দেহের পাশ থেকে নিজের বিভৎস হয়ে যাওয়া মুণ্ডটা তুলে নিয়ে মৃতদেহের সাথে বেঁধে টানতে টানতে নিয়ে চলল চন্দ্রকলার তীরে। চন্দ্রকলার তীরে পৌঁছে কাপালিক সেই ছিন্ন ভিন্ন দেহ নিক্ষেপ করল চন্দ্রকলার জলে। তারপর একটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে ফিরতি পথ ধরল। কিন্তু কাপালিক জানতেও পারল না তার এই ক্রিয়াকলাপ চন্দ্রকলার জলে একটা ডিঙি নৌকায় বসে একটা কাঠুরিয়ার সমস্তটাই লক্ষ্য করল। কাঠুরিয়া ভীমগাঁ থেকে এসেছিল এই জঙ্গলে কাঠ কাটতে। ভীমগাঁয়ের বেশিরভাগ মানুষই জঙ্গলে কাঠ কাটে, সেই কাঠ বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করে। চন্দ্রকলার তীরের ওই আতঙ্কের জন্য কেউ খুব একটা এদিকে আসে না, তাই এদিকটাতে বেশ ঘন জঙ্গল হয়েছিল। ওই কাঠুরিয়া সাহস করে ভোর হওয়ার আগেই নৌকা ভাসিয়েছিল চন্দ্রকলার তীরের উদ্দেশ্যে। নৌকা যখন চন্দ্রকলার তীরে পৌঁছল, কাঠুরিয়া ভোরের ছাই মাখা অন্ধকারে দেখতে পেল একটা লোক কিছু একটা টানতে টানতে চন্দ্রকলার তীরের দিকেই আসছে। সে একটু অবাক হলো, কারণ এই স্থানের দুর্নামের জন্য আশেপাশের মানুষ এই স্থান যতটা সম্ভব এড়িয়ে চলে। তাই অত ভোরে ওই স্থানে কোনো মানুষের উপস্থিতি কাঠুরিয়ার মনে কেমন একটা সন্দেহের সৃষ্টি করল। সে তখন নৌকা তীরে ঠেকিয়ে দেখতে লাগলো লোকটা কি করে। সে দেখল লোকটা যেটা এতক্ষণ ধরে টেনে টেনে নিয়ে এলো সেটা চন্দ্রকলার জলে ফেলে আবার ফিরতি পথে চলে গেল। কিন্তু ভোরের ওই অন্ধকারে কাঠুরিয়া ঠিক ধরতে পারল না লোকটা কি ফেলল জলে। কাঠুরিয়ার মনে কৌতূহল জাগল, তাই লোকটা চলে গেলে সে খুব সাবধানে নৌকা ছাড়ল। তারপর সেই স্থানে পৌঁছে দেখল সেখানকার জলের রং রক্তবর্ণ, তবে সেই লোকটা যেটা ফেলেছিল সেটা দেখতে পেল না। সামনের দিকে দৃষ্টি যেতেই কাঠুরিয়া দেখল নদীর স্রোতে গা মিশিয়ে একটা লাল রঙের ধারা সামনের দিকে ছুটে গেছে। কাঠুরিয়ার এবার একটু ভয় ভয় করতে লাগলো, কিন্তু মনের প্রবল কৌতূহল দমন করতে না পেরে সেই লাল ধারা লক্ষ্য করে সে নৌকা সামনের দিকে ভাসালো। কিন্তু বেশ কিছুক্ষণ নৌকা ভাসিয়ে গিয়েও কাঠুরিয়া কিছুই দেখতে পেল না। এদিকে সেই লাল ধারাও আর দেখা যাচ্ছিল না। কাঠুরিয়া তখন কি করবে ভাবছে, এমন সময় নদীর পার ঘেঁষে একটা পাকুড় গাছের শিকড়ের দিকে তার দৃষ্টি গেল। তার মনে হলো পাকুড় গাছের শিকড়ে কিছু একটা যেন আটকে রয়েছে। সে সেদিকে নৌকা ভেরালো। পাকুড় গাছের নিচে পৌঁছে কাঠুরিয়া দেখল
গাছের শিকড়ে আটকে রয়েছে একটা মুন্ডহীন মেয়ে মানুষের ছিন্ন ভিন্ন দেহ, আর তার হাতের সাথে বাঁধা রয়েছে সেই মেয়ে মানুষের কাটা মাথাটা। সেই কাটা মাথার অপলক পাথুরের দৃষ্টি যেন তার দিকেই নিবদ্ধ। সেই দৃশ্য দেখে কাঠুরিয়ার আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার উপক্রম হলো। সে তৎক্ষণাৎ সেখান থেকে যতটা সম্ভব তাড়াতাড়ি নৌকা নিয়ে অন্যত্র পালিয়ে গেল। যেতে যেতে সে মনে মনে ভাবল, না 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 না, যে করেই হোক আজকে আমাকে এই খবরটা চন্দ্রপুর ঘাটাতে পৌঁছান দিতেই হবে। কাঠুরিয়া তখন নৌকা একটা নির্জন স্থানে বেঁধে রেখে গ্রামের পথ ধরতে যাবে, এমন সময় একটা কথা তার মনে আসতেই কাঠুরিয়া থেমে গেল। এখন কি গাঁয়ের সব মানুষ ঘুম থেকে উঠবে? তার থেকে যেটা বেশি দরকার, আমাদের জমিদার বাবু, উনি কি এত ভোরবেলাতে উঠবেন? তার চেয়ে বরং অল্প বিলাটা বাইরেই যাব। এখন যাই, জঙ্গলে যেয়ে কাঠগালা কেটে আনি। এই ভেবে কাঠুরিয়া জঙ্গলের মধ্যে প্রবেশ করল। এদিকে সকাল হতেই গ্রামে হুলুস্থুল বেঁধে গেল। সান্যাল বাড়ির নতুন বউকে সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সকালে গোটা গ্রাম তন্ন করে খুঁজেও নতুন বউয়ের কোনো হদিশ পাওয়া যায়নি। এই কথা জমিদারের কানেও পৌঁছল। বেলা গড়ালে বুড়ো বটতলায় জমিদারের সভা বসল। জমিদার হরিনারায়ণ বাবু তার মাতব্বরের সামনে কথাটা পারলেন। এসব কি শুনছি? সান্যাল বাড়ির নতুন বউ কি খুঁজে পাওয়া যাচ্ছে না? হ্যাঁ জমিদার মশাই। তা গ্রামের আশেপাশে ভালো করে খুঁজে দেখেছে বাড়ির লোক? তন্ন করে খুঁজেছে কর্তা, কিন্তু সে কোথাও নেই। বউটির স্বামী কোথায়? আর বলবেন না কর্তা, বউটির স্বামীটি আবার এক অদ্ভুত মানুষ। বিয়ের আগে প্রায় 5-6 বছর নিখোঁজ ছিল। হঠাৎ একদিন বাড়ি ফিরে আসে, আর এসেই তার বিয়ে করার স্বাদ জাগে মনে। বাড়ির লোক ভেবেছিল হয়তো বিয়ে দিলে ছেলের এই পাগলামো চলে যাবে, তাই বাড়ির লোকেও আপত্তি করেনি। কিন্তু কাকোসা পরিবেদনা। বিয়ের পরেও লোকটির অভ্যাস একই রয়ে যায়। এখনো লোকটি তেমনই নিরুদ্দেশ। কোথায় আছে কেউ জানে না। এ যে ভারী চিন্তার কথা। একটা জলজ্যান্ত মানুষ কি কর্পূরের মতো উপে গেল নাকি? কিন্তু এই সমস্যার যা হোক একটা সমাধান তো করতে হবে। তোমরা কি বলো? দেখুন জমিদার মশাই, আমার মনে হয় মহিলাটির কোনো কারণে রাগ হওয়ায় রাতের অন্ধকারে গ্রাম ছেড়ে চলে গিয়েছে অন্যত্র। মহিলাটির আত্মীয় পরিজনের বাড়ির লোক পাঠিয়ে খবর নিলেই তার খবর পাওয়া যাবে। এটা মন্দ বলনি। তাহলে পরিবারের কাছ থেকে মহিলার আত্মীয় পরিজনের ঠিকানা নিয়ে লোক পাঠিয়ে খবর নেওয়া হোক। আর আপাতত এই চিন্তা বাদ দিয়ে অন্য কাজে মনোসংযোগ করা যাক। জমিদারের আদেশ পালন করতে কয়েকজন মাতব্বরের সভা ছেড়ে বেরিয়ে গেল, আর বাকিদের সঙ্গে জমিদার মশাই গ্রামের অন্য আরও সমস্যা নিয়ে আলোচনা শুরু করলেন। এদিকে কাঠুরিয়া কাঠ কেটে নৌকায় বোঝাই করে চন্দ্রপুর গ্রামের উদ্দেশ্যে রওনা দিল। 1 মাইল পথ পার হয়ে কাঠুরিয়া গ্রামে পৌঁছে দেখল জমিদার মশাই বটতলার সভাতেই উপস্থিত রয়েছেন। কাঠুরিয়া সেখানে পৌঁছে জমিদার বাবুকে বলল, জমিদার বাবু, আমি আপনাকে একটা খুব গোপনীয় খবর দিতে এলুম। তোমায় তো আগেই গায়ে দেখিনি। তুমি কি ভীম গায়ের লোক? হ্যাঁ কর্তা, আমি ভীম গায়ের কাঠুরে। এই চন্দ্রকলার তীরে কাঠ কাটতে এসেছিলাম। তা ওই জায়গাটা যে ভালো নয়, তুমি কি সেটা জানতে না? জানি কর্তা, কিন্তু কি করব বলেন দেখি। পেটের দায়িত্ব হাসতে হয়। তা বাপু, দেহে প্রাণটা থাকলেই না পেট চলবে? প্রাণটাই যখন থাকবে না, তখন পেট চালাবে কেমন করে? যাকে তা কি বলবে বলে এসেছো? হ্যাঁ কর্তা, আজকে যখন আমি ভোরবেলাতে উঠে ওখানে কাঠগালা কাটছিলাম। কাঠুরিয়া সমস্ত কথা বলতে শুরু করল। কাঠুরিয়ার কথা শুনতে শুনতে
জমিদারের মুখে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া ফুটে উঠতে লাগল। কাঠুরিয়া একসময় কথা শেষ করে বলল, কর্তামশাই, আমার মনে হয় আপনি যদি এখনই চলেন, এখনই আপনি দেখতে পাবেন ওই ভয়ঙ্কর দৃশ্যটা। আমার মনে হয়েছে ওই 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 পাঁকুর গাছের ওই শিকড়টাতে ওই দেহটা আটকা পড়ে আছে। কই, চলো তো দেখি। এই বলে জমিদার কিছু বিশ্বস্ত লাঠিয়াল আর তার প্রধান মাতব্বরকে সাথে নিয়ে কাঠুরিয়ার দেখানো পথে অগ্রসর হলেন। কাঠুরিয়া তাদের পথ দেখিয়ে চন্দ্রকলার তীরে উপস্থিত হল। তারপর চন্দ্রকলার গা বেয়ে পাকুর গাছের কাছে পৌঁছে তর্জনী নির্দেশ করল গাছের গোড়ার দিকে। সকলেই সেই বীভৎস দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়ল। জমিদার বললেন, ওই শয়তান তাহলে ওই মহিলাকে অপহরণ করে ভয়ঙ্করভাবে হত্যা করে চন্দ্রকলার জলে ভাসিয়ে দিয়েছে। জমিদার মশাই, এখন উপায়? উপায় এখন একটাই, ওই পাপাচেরি কাপালিককে সাহায্য করার জন্য ওই কাপালিকের চেয়েও শক্তিশালী কোনো তান্ত্রিকের প্রয়োজন। মনে হয় শয়তান কাপালিক ভয়ঙ্কর কোনো সাধনায় বসেছে, তাকে খুব তাড়াতাড়ি আটকাতে হবে যে করেই হোক। ওই কাপালিককে সায়স্তা করার মতো তন্ত্র সাধক এই তল্লাটে তো একজনই আছে। কি বলো তো? কেন, নলিকাটা শ্মশানে যার বাস। তুমি কি? হ্যাঁ জমিদার মশাই, ওই কাপালিকের থেকেও বেশি ক্ষমতা একমাত্র ওই শ্মশান ওঝার মধ্যেই রয়েছে। তুমি ঠিকই বলেছ, পারলে একমাত্র তিনিই পারবেন আমাদের এই বিপদ থেকে রক্ষা করতে। না না, তুমি আর বিলম্ব করো না, লোক নিয়ে বেরিয়ে পড়ো শিগগির, আর এই দিকটা আমি সামলে নিচ্ছি। প্রধান মাতব্বর দুজন লাঠিয়ালকে সাথে নিয়ে তখনই রওনা দিলেন নলিকাটা শ্মশানে, শ্মশান ওঝার ডেরার উদ্দেশ্যে। আর জমিদার হরিনারায়ণ সেই কাঠুরিয়াকে বাড়ি ফিরে যাওয়ার আদেশ দিয়ে মহিলার ছিন্ন ভিন্ন মৃতদেহ বহু কষ্টে উদ্ধার করে গ্রামে ফিরে গেলেন। কাঠুরিয়া নৌকায় ফিরে নৌকা ভাসালো চন্দ্রকলার জলে। কিছুদূর নৌকা ভাসিয়ে যাওয়ার পর সে দেখতে পেল দূরে চন্দ্রকলার তীরে ভোরে দেখা সেই লোকটি এসে দাঁড়িয়েছে। কাঠুরিয়া মাথা নিচু করে যেন কিছুই হয়নি এমন একটা ভান করে নৌকার দাঁড় বাইতে শুরু করল। সেই স্থান পার হওয়ার সময় নিজের অজান্তেই কাঠুরিয়ার চোখ চলে গেল কাপালিকের উপর। অমনি ভয়ে শিউরে উঠল সে কাপালিকের ভয়ঙ্কর চেহারা দেখে। গায়ে তার তখনও লেগে রয়েছে রক্তের দাগ, পরনে সেই কালো বস্ত্র, গলায় অজস্র রুদ্রাক্ষের মালা, মাথার চুলে বহুদিনের ডেলা পাকানো জট, লাল টকটকে চোখ। কাপালিকের সেই ভয়ঙ্কর রূপ দেখে তার মনের মধ্যে লুকিয়ে থাকা ভয়টাকে আর দমন করতে পারলেন না কাঠুরিয়া। বাঘ বা ওই জাতীয় কোনো প্রাণী দেখলে মানুষ যেমন প্রাণ ভয়ে পালাতে শুরু করে, কাঠুরিয়াও ঠিক সেইভাবে নৌকা বেয়ে সেই স্থান পরিত্যাগ করল। এদিকে কাপালিকের দৃষ্টি নিবদ্ধ ছিল কাঠুরিয়ার দিকে। কাঠুরিয়ার সেই অস্বাভাবিক আচরণে কাপালিকের মনে সন্দেহের উদয় হল। কাপালিক তৎক্ষণাৎ সেখান থেকে তার নিজের ডেরায় ফিরে সেই কালো বিড়ালটির কানে কানে কি একটা বলল। বিড়ালটি তক্ষুনি কোথায় একটা চলে গেল। এদিকে প্রধান মাতব্বর যখন বহু পথ পাড়ি দিয়ে নলিকাটা শ্মশানের গভীর জঙ্গলে প্রবেশ করলেন, তখন দিনের আলো ফুরিয়ে রাত্রি নেমেছে। একে আকাশে চাঁদ নেই, তার উপর ঘন জঙ্গলের মধ্যে দিয়ে পথ। জঙ্গলের মাত্রা ছাড়া অন্ধকারের মধ্যে দিয়ে কোনো রকমে অতি কষ্টে পথ চিনে তারা এগোতে থাকলেন শ্মশানের দিকে। এইভাবে কিছু দূর যাওয়ার পর দূরে গাছপালার ফাঁক দিয়ে একটা ক্ষীণ আলোর আভা তাদের চোখে পড়ল। তারা সকলেই দ্বিগুণ উৎসাহে সেই আলো লক্ষ্য করে চলা শুরু করলেন। শ্মশানের হাত ২০-২৫-এর মধ্যে যখন তারা পৌঁছলেন, হঠাৎ একটা ব্যাপার খেয়াল করে সকলে দাঁড়িয়ে পড়লেন। জঙ্গলের মধ্যে পড়ে থাকা শুকনো পাতা, গাছের ডাল, নোংরা আবর্জনা, এই সমস্ত জড়বস্তুর মধ্যে কেমন একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। একটা মৃদু কম্পনে তারা নড়ে চড়ে উঠছে। হঠাৎ সেই সব জড়বস্তু এক জায়গায় জড়ো হয়ে একটা ঘূর্ণির সৃষ্টি করল।
সেই ঘূর্ণি বন বন করে ঘুরতে ঘুরতে তাদের একবার গোল করে প্রদক্ষিণ করে তাদের সামনের পথ অবরোধ করে দাঁড়ালো। অমাবস্যার কালো রাতে এই দৃশ্য দেখে দুজন সাহসী লাঠিয়ালের পিলে চমকে গেল। তারা প্রাণ ভয়ে ঠক ঠক করে কাঁপতে লাগলো। কিন্তু বৃদ্ধ মাতব্বর বুদ্ধিমান মানুষ, তিনি এইসব ব্যাপার দেখে বিচলিত হলেন না। তিনি আগে থেকেই জানতেন যে যার খোঁজে তারা এসেছেন তিনি কোনো সাধারণ মানুষ নন। এখানে যে অতিপ্রাকৃতিক কিছু ঘটতে পারে সেটা তিনি আগে থেকেই অনুমান করেছিলেন, তাই এসবের জন্য নিজের মনকে আগে থেকেই প্রস্তুত রেখেছিলেন। বৃদ্ধ মাতব্বর ঘূর্ণির দিকে ভালো করে তাকিয়ে বুঝলেন এটা হাওয়ার ঘূর্ণির মতো অনেকটা দেখতে হলেও ঠিক সেই ঘূর্ণি নয়। কেউ যেন নিজেকে আড়াল করবার জন্য এই ঘূর্ণির আকার ধারণ করেছে। তার আসল স্বরূপের প্রচণ্ডতা সহ্য করার মতো ক্ষমতা মানব মস্তিষ্কের নেই, তাই এই ব্যবস্থা। মাতব্বর এবার হাত দুটো জড়ো করে ঘূর্ণির উদ্দেশ্যে বললেন, আমি জানি না তুমি কে, জানতেও চাই না। আমরা চন্দ্রপুর গ্রামের অধিবাসী। খুব বিপদে পড়ে শরণাপন্ন হয়েছি এই শ্মশানের অধীশ্বরের নিকটে। তুমি যেই হও, দয়া করে আমাদের শ্মশানে প্রবেশ করার অনুমতি প্রদান করো। মাতব্বরের কথা শেষ হতেই সেই ঘূর্ণি কিছু মুহূর্ত সেই স্থানে স্থায়ী হয়ে মিলিয়ে গেল পশ্চিমের জঙ্গলে। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই তারা অনুভব করল তাদের পিছনে শুকনো পাতার উপর কার যেন পায়ের শব্দ ভেসে আসছে। তারা চমকে পিছনে ফিরে দেখল তাদের মতোই রক্ত মাংসে গড়া একটা মনুষ্য শরীর অন্ধকার ঠেলে তাদের দিকে এগিয়ে আসছে। কাছে আসতেই তারা দেখল একটা অল্প বয়সী যুবক, বয়স 25 কি 26, মাথায় ঝাঁকড়া চুল, মুখে অনেক দিনের না কামানো দাড়ি। গায়ের রং একসময় বেশ উজ্জ্বল ছিল তা বোঝা যায়, কিন্তু অযত্নে আর সূর্যের খরতাপে সেই উজ্জ্বল রং তামাটে বর্ণ ধারণ করেছে। আর মুখে ছিল ভাবলেশহীন অভিব্যক্তি। যুবক কাছে এসে হাত জোর করে বলল, নমস্কার, আমি নিতাই। লোকে আমাকে নিতাই গুণিন বলে সম্বোধন করে। আপনারা যার সন্ধানে এসেছেন আমি সেই মহান পুরুষের অতি নগণ্য শিষ্য মাত্র। আপনারা যে বিপদে পড়ে গুরুদেবের শরণাপন্ন হয়েছেন সেটা আন্দাজ করতে পারছি, কিন্তু সমস্যা হলো গুরুদেব এখন বিশেষ সাধনায় বসেছেন। ওনার সাধনা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত ওনার সাথে সাক্ষাৎ করা সম্ভব হবে না। এভাবে বলবেন না, আমরা যে খুব বিপদের মধ্যে রয়েছি। অনেক আশায় বুক বেঁধে ওনার শরণাপন্ন হয়েছে। উনি ছাড়া এই সমস্যা থেকে আমাদের কেউ রক্ষা করতে পারবে না। এখন উনি দয়া না করলে আমাদের মৃত্যু ছাড়া কোনো গতি নেই। মাতব্বরের কথা শুনে নিতাই গুণিন দ্বিধায় পড়ে গেল। ওদিকে গুরুদেব সাধনায় নিমগ্ন, আর এদিকে অসহায় মানুষগুলির এই বিপদ। সে কি করবে সেটাই ভাবছে। হঠাৎ বিদ্যুৎপৃষ্টের মতো গুরুদেবের একটা কথা তার মনে পড়ে গেল। গুরুদেবই তো বলতেন অসহায়কে কোনোদিন ফেরাতে নেই। নিতাই গুণিন মাতব্বরকে বলল, একটা উপায় আছে গুরুদেবের সাথে সাক্ষাৎ করার, আপনারা একটু অপেক্ষা করুন। এই বলে নিতাই গুণিন সেখানেই মাটির উপরে যোগাসনে বসে 2 হাত বুকের কাছে এনে গুরু মন্ত্র জপ করে গুরুর সাথে সংযুক্ত হওয়ার প্রক্রিয়া আরম্ভ করল। এই অবস্থায় বেশ কিছুক্ষণ থাকার পর নিতাই গুণিন চোখ মেলে তাকালো, মুখে কার্য সম্পন্ন হওয়ার ভাব। নিতাই গুণিন মাতব্বরকে বলল, গুরুদেব অনুমতি প্রদান করেছেন তার সাথে সাক্ষাৎ করার, চলুন আমার সাথে। এই বলে নিতাই গুণিন তাদের সাথে নিয়ে শ্মশানের দিকে পা বাড়ালো। শ্মশানের একদম কাছে পৌঁছে তারা সকলে দেখল শ্মশান ওঝা চিতার উপর উপবিষ্ট হয়ে গভীর ধ্যানে মগ্ন। হঠাৎ এক লাঠিয়াল ভয়ে আর্তনাদ করে উঠল। এই চিতার পাশে ওটা কে ঘোরাফেরা করছে? লাঠিয়ালের কথায় সকলে আবার শ্মশানের দিকে তাকালো। ঠিক তখনই তাদের চোখে পড়ল
এক ভয়ানক দৃশ্য। তারা দেখল শ্মশান ওঝার ঠিক পিছনে অমাবস্যার রাতের চেয়েও শতগুণ অন্ধকার দিয়ে তৈরি এক ভীষণ দর্শনা মূর্তি। মূর্তির গায়ের রং বিশ্বব্রহ্মাণ্ডের শত কোটি অন্ধকারের থেকেও নিকষ কালো। মূর্তি এলোকেশিনী, গলায় বজ্রের মালা শোভা পেয়েছে। মূর্তি ত্রিনয়না এবং তার চোখগুলি ব্রহ্মাণ্ডের মতো গোলাকার। তার নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে ভয়ঙ্কর অগ্নিশিখা নির্গত হচ্ছে। মূর্তিটি গাধায় উপবিষ্ট। তিনি চতুর্ভুজা। তার ওপরের ডান হাত আশীর্বাদ, নিচের ডান হাতে অভয় মুদ্রা, বাঁ দিকে ওপরের হাতে খড়গ, আর নিচের বাম হাতে রয়েছে একটা লোহার কাঁটা। এক পলকের দেখা, তারপরেই মূর্তি অন্তর্ধান হয়ে গেল। ওই এক পলকেই সকলের হৃৎপিণ্ড গলার কাছে উঠে এলো। সেই দৃশ্য দেখে কাঁপতে কাঁপতে তারা মাটির উপর বসে পড়ল। একমাত্র নিতাই গুণিন দুই হাত কপালে ঠেকিয়ে প্রণাম করল। প্রধান মাতব্বর জড়ানো গলায় বললেন, ওটা কে ছিল? ওনাকে সম্পূর্ণ জানা এই জগতের কোনো অধমের পক্ষেই সম্ভব নয়। শুধু এইটুকু জেনে রাখুন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত অন্ধকার নির্গত হয় সেই সমস্ত অন্ধকার ওনার মধ্যে সমাহিত। এর থেকে বেশি কিছু বলা আমার পক্ষেও সম্ভব নয়। আপনাদের এখনো একটু অপেক্ষা করতে হবে। গুরুদেবের এখনো ধ্যানভঙ্গ হয়নি। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর শ্মশান ওঝা ধ্যান ভঙ্গ করে চিতা থেকে নেমে শ্মশানের শুকনো নিমগাছ তলায় পৌঁছে একটা ধুনি জ্বালিয়ে হাতের ইশারায় তাদের ভিতরে ডাকলেন। তারা সকলে শ্মশানে প্রবেশ করে জ্বলন্ত ধুনির সামনে বসলেন। মাতব্বর শ্মশান ওঝাকে প্রণাম করে বললেন, ঠাকুর, আমি চন্দ্রপুর গ্রাম থেকে এসেছি। আমি চন্দ্রপুর গ্রামের একজন মাতব্বর। এই দুইজন গ্রামের লাঠিয়াল। আমরা খুব বিপদে পড়েছি ঠাকুর। শ্মশান ওঝা এতক্ষণ ঘাড় নিচু করে মাতব্বরের কথা শুনছিলেন। তার সেই কথাটা শুনে ঘাড় তুলে ঘোলাটে চোখে তিনি তাকালেন মাতব্বরের দিকে। তারপর বললেন, আপনাদের গ্রামে যে সকল গর্ভবতী মহিলা আছে তাদের এখন থেকে কড়া নজরে রাখুন। দরকার হয় সেই সব মহিলাদের বাড়িতে পাহারার ব্যবস্থা করুন। কারণ আমার সামান্য সিদ্ধি থেকে আমি যা অনুমান করতে পারছি, কাপালিক তার সাধনা সম্পূর্ণ করার জন্য পরের অমাবস্যায় এক বিশেষ নক্ষত্র যোগে এক গর্ভবতী মহিলার গর্ভে থাকা ভ্রূণ দেবীর চরণে উৎসর্গ করবে। এ কি বলছেন ঠাকুর? জগতে এমন কোনো সাধনা আছে যা সম্পূর্ণ করতে সাধককে এমন জঘন্যতম পাপ কার্য করতে হয়? সব বলবো আপনাদের। আপনি প্রথম থেকে সব খুলে বলুন। আপনাদের গ্রামের সমস্ত ঘটনা আমার জানা দরকার, তবেই এর প্রতিকার সম্ভব। হ্যাঁ ঠাকুর, বলছি। মাতব্বর সমস্ত ঘটনা বলতে শুরু করলেন। কাপালিকের প্রথম গ্রামে প্রবেশ করা, নির্জন স্থানের সন্ধান করা, পরদিন রাতে মহিলার অপহরণ, সকালে চন্দ্রকলার জলে মহিলার বিভৎস দেহ খুঁজে পাওয়া। সব কথা শুনে শ্মশান ওঝা ধুনির কাঠ সামান্য উস্কে দিয়ে সুর করে বলতে শুরু করলেন, যদিও তুমি আমাকে অনুক্ষণের জন্য মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিলে, আমি কিন্তু তোমাকে অমর করে দিলাম। আমার মনের হিজলের শাখা থেকে মুক্ত করে আমার একান্ত পাখিকে আমি চিরকালের জন্য আকাশের করে দিলাম। চিতায় খুব যত্নে শোয়ানো ঘিয়ে ভাজা অগ্নিহোত্রী চেলা কাঠগুলোকে আগুন ঠিক এমন করে মুক্তি দিয়েছিল। মাতব্বরজি, ডাকিনীর নাম শুনেছেন? ডাকিনি? হ্যাঁ, ডাকিনী।
ধারকের ধারণে তার মুক্তির কারণ। ডাক ধাতুর অর্থ হলো ধারণ করা। ডাকিনী যোগনিদ্রার সেই শক্তিকে যিনি ধারণ করেন, জ্ঞান অজ্ঞান দুটোকেই। মূলাধারের অধিষ্ঠাত্রী তিনি কামকে ধরে রেখেছেন। শুধু তাই নয়, কামকে কলার সাথে যুক্ত করে তিনি মুক্ত করেন। লালন বলেছেন, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। এই পাখি হচ্ছে শ্বাসবায়ু। প্রাণায়ামের সময় যে রেচক পূরক কুম্ভক চলে, সেটাকেই সেই অচিন পাখি অর্থাৎ শ্বাসবায়ুকে ভিতরে ঢুকিয়ে কুণ্ডলীকৃত ঘুমন্ত সাপকে অর্থাৎ কুলকুণ্ডলিনীকে জাগাতে হয়। যোগ দ্বারা যোগনিদ্রার কপাট ভঞ্জন হলেই করতে হয় ডাকিনীর ন্যাস। কারণ এই যোগমায়াকে মহাযোগী সদাশিবের সাথে আজ্ঞাচক্র মিলিত করার জন্য দরকার ধারক শক্তির, ডাকিনীর। তিনি বীজ ভেদে শাকিনী, লাকিনী কিংবা রাকিনী হন। মূলাধার থেকে আজ্ঞা অব্দি পঞ্চাকাশে স্থিতা তারার তিনি ধারক। ডাকিনী যোগিনী থেকে পৃথক নন। তিনি ক্ষেত্রপাল, অঙ্গ সরাঙ্গ, দেবী দেবতার যোগের শুরু। ডাকিনী ক্ষেত্রের পরেই যোগিনী ক্ষেত্র শুরু হয়। রুদ্র জামল, জয়দ্রথ জামল, ডাকিনী আর কঙ্কাল মালিনী তন্ত্রে আমরা এনার উল্লেখ পাই। তিনি সর্বদা দিগম্বরী অবস্থায় আছেন, হাতে কপ্পরের পানপাত্র আর খাড়া। বাম পায়ে গিয়ে আছেন মূলাধারে আর অন্য চক্রে ডান পায়ে গিয়ে। তিনি প্রেতলোকের অধীশ্বরী মা চামুণ্ডার প্রধান অঙ্গ দেবতা। ইনি দেবী ছিন্নার ইরা নারী থেকে পুষ্ট হচ্ছেন, তাই দেবীর আবাস তথা বিচরণ ভূমি প্রেতলোক, চন্দ্রালোক। প্রেতলোকে চামুণ্ডা ভূমি এমন করে সজ্জিত যে প্রথমে অভিষ্ঠান করেছেন ডাকিনী, তারপর মহাপ্রেতরূপী সদাশিব, তারপর দেবী স্বয়ং। আর দেবীর মহাশুলে বা জমশুলে রয়েছেন হাকিনী। দেবী ডাকিনী কোনো অপবিদ্যা উপবিদ্যা নন। আবার একটা উপজাতির কাছে তিনি শুধু অপবিদ্যা রূপেই পূজিত হন। তিনি স্বয়ং যোগনিদ্রা। তিনি সকল মহাবিদ্যার অঙ্গবিদ্যা রূপে রয়েছেন। একমাত্র মুন্ডা সম্প্রদায়ের মধ্যে ডাকিনীকে আহ্বান করার অতি ভয়ঙ্কর কৌশলটি আছে। গর্ভাবস্থায় কোনো মহিলা মারা গেলে সেই দেহ হয়ে ওঠে দেবীর চারণ ভূমি। কারণ মায়ের গর্ভ থেকে বড় ধারক আর কিছুই হতে পারে না। তাই কিছু অতি গুপ্ত দ্রব্য, পলাশের পাতা, মৌচাকের মোম, শিয়ালের রক্ত দিয়ে অশ্বত্থ পাতায় লেখা ডাকিনীর পঞ্চাক্ষরী বীজ একটা সরার মধ্যে নিয়ে 3 দিন ধরে আহুতি দ্বারা তাকে জাগানো হয়। মৃতা ক্ষণিকের জন্য পুনর্জীবিত হন। তখন তার গর্ভে থাকা ভ্রূণ কিংবা বাচ্চাটিকে নিবেদন করা হয় দেবীর চরণে। দেবীকে জাগানো হয় শ্মশান কালী পুজোর আগে কিংবা ভয়ঙ্কর কোনো মারক কাজে। আসলে মারণ কাজে এই মহা উগ্র দেবীকে জাগানোর ক্ষমতা একমাত্র কাপালিকগণেরই আছে।
কথা শেষ করে শ্মশান ওঝা তাকালেন মাতব্বরের দিকে। মাতব্বরের হতভম্ব ভাব দেখে শ্মশান ওঝা বুঝলেন তিনি তার গভীর অর্থপূর্ণ কথার কিছুই উদ্ধার করতে পারেননি। সেই দেখে শ্মশান ওঝা বললেন, সহজ ভাষায় এর অর্থ হলো এই কাপালি ডাকিনী সাধনায় বসেছে। ডাকিনী সাধনায় কেউ সিদ্ধি লাভ করলে খুব শিগগির তার ইষ্ট দর্শন হয়, কিন্তু ওই মহাভয়ঙ্করীর শক্তি যদি কোনো দুরাচারী পথভ্রষ্টের হাতে পড়ে তাহলে এই জগৎকে ধ্বংসের হাত থেকে একমাত্র মহাদেব ছাড়া আর কারোর সাধ্য নেই রক্ষা করার। তাই আগামী অমাবস্যার ওই বিশেষ নক্ষত্র যোগের আগে কাপালিককে আটকাতে না পারলে। শ্মশান ওঝা চুপ করলেন। শ্মশান ওঝার কথা শুনে সেখানে উপস্থিত সকলের গলা শুকিয়ে গেল। মাতব্বর এবার অস্ফুট স্বরে বললেন, কি ভয়ঙ্কর! ভয়ঙ্কর তো বটেই, কিন্তু সাধনা সম্পূর্ণ না করা অবধি আমার পক্ষে এই স্থান ছেড়ে যাওয়া সম্ভব নয়। এ কি বলছেন ঠাকুর? তাহলে এখন কি হবে? উপায় একটা আছে, যদি নিতাই সেখানে যেতে রাজি হয়। গুরুদেব, আমি? হ্যাঁ, তুমি। কিন্তু ঠাকুর, ও যে নিতান্তই অল্প বয়সী, ও কি পারবে এই বিপদের মোকাবিলা করতে? বিপদের মোকাবিলা করতে পারবে কিনা সে একমাত্র পাগল যোগী জানেন, কিন্তু হ্যাঁ, কাপালিকের সাধনায় বাধা অবশ্যই দিতে পারবে। সেই ক্ষমতা ওর মধ্যে আছে। অগত্যা মাতব্বর দুই লাঠিয়াল আর নিতাই গুণিনকে সাথে নিয়ে প্রস্থানে উদ্যত হলে শ্মশান ওঝা নিতাই গুণিনকে কাছে ডেকে বললেন, নিতাই, কাপালিকের থেকে সাবধানে থাকবে। কাপালিক অত্যন্ত ধূর্ত এবং করিতকর্মা। সে ডাকিনী মন্ত্রে সিদ্ধি লাভ করেছে, না হলে ডাকিনী সাধনায় বসার সাহস কখনোই পেত না। ইতিমধ্যে সে ডাকিনী তন্ত্রের প্রয়োগ করে ওই মহিলাকে অপহরণ করেছে। ডাকিনী তন্ত্রের প্রয়োগ সে তোমার উপরেও করবে, তাই খুব সাবধানে প্রতিটা পদক্ষেপ ফেলবে, আর এটা সাথে রাখো। এই বলে শ্মশান ওঝা নিতাই গুণিনের হাতে একটা কবচ দিলেন। এটা কিসের কবচ গুরুদেব? এটা মহামৃত্যুঞ্জয় কবচ। এটা শ্মশান থেকে বেরিয়ে গেলে গলায় ধারণ করবে। যত বিপদ আসুক অন্তত প্রাণটা বেঁচে যাবে। নিতাই গুণিন গুরুর চরণ স্পর্শ করে রওনা দিল চন্দ্রপুর গ্রামের উদ্দেশ্যে। গ্রামে পৌঁছে প্রধান মাতব্বর শ্মশান ওঝার না আসার কারণ বিস্তারিতভাবে খুলে বললেন জমিদার মশাইয়ের কাছে। জমিদার মশাই অবশ্য অহেতুক চিন্তিত হলেন না, কারণ তিনি জানেন এই প্রকৃতির মাঝে গাছের একটা পাতা নড়ার পিছনেও কোনো না কোনো কারণ অবশ্যই থাকে। শ্মশান ওঝা কিছু একটা ভেবেছেন নিশ্চয়ই, তাই এমন সিদ্ধান্ত নিয়েছেন। নিতাই গুণিন প্রথমেই জমিদারের সাথে পরামর্শ করে গুরুর আদেশ মতো গ্রামের সকল গর্ভবতী মহিলাদের বাড়িতে পাহারার ব্যবস্থা করল। তারপর রওনা দিল গ্রামের এক প্রান্তে অবস্থিত চন্দ্রচূড় শিবের মন্দির সংলগ্ন অতিথিশালার উদ্দেশ্যে। অতিথিশালাটি এজমালি সম্পত্তি। গায়ের উৎসব অনুষ্ঠান হলে অতিথিদের থাকার ব্যবস্থা করা হয় এখানে। অতিথিশালার দেখাশোনা করার জন্য গায়ের একটা লোক নিযুক্ত করা হয়েছে। লোকটির নাম স্বপন। স্বপনের শরীর স্বাস্থ্য বেশ ভালোই। গায়ের রং ময়লা, মাথায় ঝাঁকড়া চুল ঘাড় অবধি নেমে এসেছে, চোখে মুখে একটা উদাসীন ভাব, যেন এই সংসারে তার পাওয়ার কিছুই নেই। জমিদার স্বপনকে ডেকে বললেন, বাবা স্বপন, ইনি আমাদের বিশেষ অতিথি। এনার যাতে কোনো সমস্যা না হয় সেদিকে ভালো করে খেয়াল রাখবি।
স্বপন দুহাত জড়ো করে ঘাড় নেড়ে জমিদারের আদেশে সম্মতি জানালো। তারপর নিতাই গুণিনকে সাথে নিয়ে রওনা দিল অতিথিশালার উদ্দেশ্যে। অতিথিশালাটি দুমহলা, উপর নিচে অসংখ্য ঘর। বহুদিন ব্যবহার না হওয়ার ফলে জায়গাটা বেশ অপরিচ্ছিন্ন হয়েই ছিল। তার উপর আশেপাশে বেশ জঙ্গল। সব দেখে নিয়ে নিতাই গুণিন বলল, স্বপন, তুমি উপরতলার একটা ঘর পরিষ্কার করে রাখো, আমি স্নান সেরে আসি। আমি এলে তুমি রান্নার জিনিসপত্র আনতে যাবে। নিতাই গুণিন স্নান করে ফিরে এসে দেখল স্বপন ততক্ষণে উপরের তলার একটা ঘর পরিষ্কার ঝকঝকে করে ফেলেছে। সে বলল, ঠাকুর, আপনি একটু বিশ্রাম নিন, আমি কিছুক্ষণের মধ্যেই রান্না জোগাড় করে ফিরে আসব। স্বপন চলে গেলে নিতাই গুণিন অতিথিশালার বহু পুরনো চন্দ্রচূড় শিব মন্দির ঘুরে ঘুরে দেখতে লাগল। কিছুক্ষণ পর স্বপন ফিরল রান্নার প্রচুর সরঞ্জাম নিয়ে। সরু আমন ধানের চাল, আলু, মটর ডাল, গাওয়া ঘি, গ্রামের কোনো এক গৃহস্থ বাড়ি থেকে এক ঘটি গরুর দুধও জোগাড় করেছে। তার উপর অতিথিশালার সংলগ্ন পুকুর থেকে ধরে আনলো একটা শেরখানেকের রুই মাছ। নিতাই গুণিন হেসে বলল, স্বপন, এত কিছু খাবো কি করে? ঠাকুর, যদি বেশি করে না খান তাহলে এই ভণ্ড কাপালিককে এখান থেকে তাড়াবেন কি করে বলেন? স্বপনের ছেলে মানুষই কথায় নিতাই গুণিন হেসে ফেলল। স্বপন রান্নার জিনিসপত্র উপরের ঘরে নিয়ে গিয়ে রাখল। নিতাই গুণিন ভাত বসিয়ে দিল। স্বপন মাছ পরিষ্কার করে বাটনা বেটে দিল। রান্না করতে করতে নিতাই গুণিন হঠাৎ লক্ষ্য করল একটা কালো বেড়াল কোথায় থেকে দোতলার বারান্দার কার্নিশে এসে বসে এক দৃষ্টে তাকিয়ে আছে তার দিকে। আরও একটা ব্যাপার দেখে নিতাই গুণিনের রান্নার আনন্দের মধ্যেও পুরনো চিন্তাটা ফিরে এলো। সে দেখল বিড়ালের সমস্ত শরীর কালো হলেও ডান দিকের পায়ের জায়গায় শুধুমাত্র হাড় রয়েছে, চামড়া বা মাংস সেখানে নেই। কেউ যেন খুব যত্নে পাটা কেটে সেখানে আর একটা হাড় জোড়া লাগিয়ে দিয়েছে। নিতাই গুণিনের চোখে চোখ পড়তেই বিড়ালটা এক লাফে সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। নিতাই গুণিনের কেন জানি না মনে হলো বিড়ালটা মানুষের ভাবভঙ্গি বুঝতে পারে, হয়তোবা মানুষের কথাও সে বুঝতে পারে। নিতাই গুণিন মনে মনে ভাবল, আমি যে এই গ্রামে এসেছি সেই খবর নিশ্চয়ই কাপালিক এতক্ষণে জানতে পেরে গেছে। তাই কি ওই বিড়ালের আগমন আমার উপর নজরদারি করার জন্য? রান্নার পুরো সময়টা নিতাই গুণিন গম্ভীর হয়েই থাকল। খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে একটু বিশ্রাম করে বিকালের দিকে নিতাই গুণিন স্বপনকে সাথে নিয়ে গ্রাম পরিদর্শনে বের হলো। তখনকার কৃষি নির্ভর গ্রামগুলোর একটা আলাদাই মাধুর্য ছিল। খড়ের চালের মাটির বাড়ি ছিল, আর মাটির দেওয়ালগুলোতে বাড়ির মেয়েরা গোবরের ঘুঁটে দিত। মাটি আর গোবরের গন্ধ যেন গ্রামের মেয়েদের স্বতন্ত্র পরিচয় বহন করত। গ্রামের পরিবারগুলোর গোয়াল ভর্তি গরু, ছাগল, মাছ ভর্তি পুকুর, জমির টাটকা ফসল, আর ঘরে ঘরে আম, কাঁঠাল, পেয়ারা, জাম, নারকেল, সুপারি, কলা প্রভৃতি হরেক রকমের ফলের গাছ ছিল। গ্রামের এই সহজ সরল জীবন ধারণে মুগ্ধ হয়ে নিতাই গুণিনের মনটা আনন্দে ভরে উঠল। অনেক দিন সে নিজের গ্রাম, নিজের আত্মীয় পরিজনের থেকে দূরে, কিন্তু এই গ্রামে এসে তার মনে হলো অনেকদিন পর সে যেন আবার তার মায়ের কোলে ফিরে এসেছে। হঠাৎ সে একটা জায়গায় থমকে দাঁড়িয়ে পড়ল। সেই দেখে স্বপন বলল, কি হলো ঠাকুর, দাঁড়িয়ে পড়লেন যে? ওই দিকে তাকিয়ে দেখো। স্বপন তাকিয়ে দেখল গ্রামের ছোট ছোট ঘরগুলোর খড়ের চালের ওপর মেঘের মতো ধোঁয়া জমে স্থির হয়ে রয়েছে। সেই দেখে স্বপন বলল, ওগুলো ঠাকুর, ওগুলো তো গোয়াল ঘরের ধোঁয়া। গোয়াল ঘরে থাকা গরু ছাগলদের মশা মাছি কীটপতঙ্গের হাত থেকে রক্ষা করার জন্য গোয়াল ঘরে খড়খুঁটো দিয়ে আগুন জ্বালানো হয়। ওই আগুনের ধোঁয়াটাই জমাট বেঁধে রয়েছে। জানো স্বপন, ওই ধোঁয়ার আস্তরণ দেখে আমার ছোটবেলার একটা কথা মনে পড়ে গেল। আগে
কি কথা ঠাকুরমশাই? ছোটবেলায় আমার ঠাকুমা একটা গল্প বলেছিলেন। গল্প? কি গল্প ঠাকুর? আজ থেকে প্রায় হাজার হাজার বছর আগে ওই আকাশ নাকি অত উপরে ছিল না, আমাদের মাথার খুব কাছেই ছিল। একদিন এক বৃদ্ধা বিকেলবেলা উঠান ঝাড় দিচ্ছিল। অনেকক্ষণ ধরে ঝাড় দেওয়ার ফলে তার কোমরে খুব ব্যথা শুরু হয়। বৃদ্ধা তখন কোমর সোজা করে দাঁড়ায়, তখনই বৃদ্ধার মাথা আকাশে খুব জোরে ঠুকে যায়। বৃদ্ধা তখন রেগে গিয়ে অকথ্য ভাষায় গালি দিয়ে হাতে থাকা ঝাঁটা দিয়ে আকাশের গায়ে সজোরে আঘাত করে। আকাশ তখন অপমানিত হয়ে ওই অত উপরে উঠে যায়। আগেকার দিনের মানুষগুলো না সব এরকমই ছিল ঠাকুর। ছোটবেলায় বাচ্চারা যখন দুষ্টুমি করত তখন তাদের এই সব গল্প বলে ভুলিয়ে রাখতেন তারা তখন বুঝতে পারতো না, তখন ছোটাছুটি করে খেলে বেড়ায় সারাদিন। আর তারপরে যখন বুঝতে শেখে তখন গল্প বলার মানুষগুলোই আর পৃথিবীতে থাকে না। এইসব প্রকৃতিরই নিয়ম। এই অবধি বলে তারা সবে গ্রামের অন্য প্রান্তের উদ্দেশ্যে পা বাড়িয়েছে, হঠাৎ একটা লোক ছুটে এসে নিতাই গুণিনকে উদ্দেশ্য করে বলে উঠল, ঠাকুর ঠাকুর, এখনই চলুন, জমিদারবাবু আপনাকে ডেকেছেন। কি হয়েছে রে কানাই? হ্যাঁ, তুইও তো হাঁপাচ্ছিস কেন রে? কি হয়েছে? গ্রামের সকল গর্ভবতী মহিলাদের পেটে অসহ্য যন্ত্রণা শুরু হয়েছে, তার সাথে রক্তপাত। জমিদারবাবু ঠাকুরমশাইকে নিয়ে এক্ষুনি যেতে বললেন। সকল গর্ভবতী মহিলার একসাথে যন্ত্রণা শুরু হয়েছে? তা কি করে সম্ভব? চলো তো দেখি। এই বলে সকলে গ্রামের উত্তর দিকে হাঁটা লাগালো। সেই পথে খানিক দূর যাওয়ার পর পথের ধারে একজন গর্ভবতী মহিলার ঘর পড়ল। সেখানে গ্রামের অনেকেই উপস্থিত ছিল। নিতাই গুণিন সেখানে পৌঁছতে একটা লোক ছুটে এসে নিতাই গুণিনের পায়ে পড়ে গেল। কাঁদতে কাঁদতে বলল, ঠাকুরমশাই, দেখুন না কি বিপদ ঘটলো। হ্যাঁ, সকাল থেকে বউ আমার ভালোই ছিল, বুঝলেন। দুপুরে খাওয়া দাওয়া করে বিছানায় শুতে গিয়ে হঠাৎ চিৎকার করে ওঠে। আমি সাথে সাথে গিয়ে দেখি সে বিছানায় শুয়ে গোটা শরীরে হাত বুলোচ্ছে। কি হয়েছে জিজ্ঞাসা করাতে সে আমাকে বলে গোটা শরীরে যেন কোনো পাখিতে কামড়াচ্ছে, গোটা শরীরে অসহ্য জ্বালা করছে। এর ঠিক পর থেকেই ওর গর্ভে যন্ত্রণা শুরু হয়, তার সাথে রক্তক্ষরণ। অথচ প্রসবের সময় এখনো হয়নি। এখন একমাত্র আপনি ভরসা ঠাকুর। আমার বউটাকে বাঁচান ঠাকুর, আমার বউটাকে বাঁচান। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমাকে একবার তোমার স্ত্রীর কাছে নিয়ে চলো। হ্যাঁ ঠাকুর, চলুন চলুন। নিতাই গুণিন ভিতর বাড়িতে প্রবেশ করে সেই গর্ভবতী মহিলাকে দেখে চমকে উঠল। মহিলাটি বিছানায় অচেতন অবস্থায় শুয়ে আছে। তাকে দেখে মনে হচ্ছে তার শরীরে যেন প্রাণের কোনো অস্তিত্বই নেই। সমস্ত শরীর জুড়ে রক্তশূন্যতা প্রকট আকার নিয়েছে। সমস্ত অঙ্গ জুড়ে কিছুতে কামড়ানোর সুস্পষ্ট লাল দাগ। মহিলার শরীর থেকে সমস্ত সৌন্দর্য, সমস্ত সজীবতা এক নিমেষে উবে গিয়ে ফ্যাকাশে আকার ধারণ করেছে। নিতাই গুণিন একবার মহিলার নাড়ি দেখল। না, মহিলাটি এখনো জীবিত রয়েছে। সে মহিলাটির স্বামীর উদ্দেশ্যে বলল, এই বাস্তুতে এমন কিছু আছে যার প্রভাবে তোমার স্ত্রীর এই অবস্থা হয়েছে। সে কি ঠাকুরমশাই, কি আছে এই বাস্তুতে? সেটা আমিও জানি না, তবে একটা খুব খারাপ কিছু নিশ্চয়ই রয়েছে, না হলে এরকম হতো না। এখন কি হবে তাহলে? তুমি আমাকে দুটো পাতিলেবু, একটু তেল আর একটু সিঁদুর এনে দাও। যেটা এই বাস্তুর মধ্যে রয়েছে সেটাকে এই বাস্তু থেকে সরাতে হবে, না হলে তোমার স্ত্রীর খুব বড় বিপদ হয়ে যাবে। লোকটি তক্ষুনি সেগুলো নিয়ে এলো।
নিতাই গুণিন সিঁদুর আর তেল একসাথে মিশিয়ে সেই সিঁদুর দুটি লেবুর গায়ে বেশ ভালো করে মাখিয়ে নিল। তারপর লেবু দুটি নিয়ে মহিলার মাথার কাছে রেখে গম্ভীর স্বরে উচ্চারণ করল, ওম নৃসিংহায় হিরণ্যকশিপ বক্ষ বিদারয় সর্বদোষ খণ্ডনায় হন হন দহ দহ পচ পচ মত মত। মন্ত্র উচ্চারণ শেষ হতেই লেবুগুলোর মধ্যে একটা মৃদু কম্পন শুরু হলো, যেন লেবু দুটির মধ্যে প্রাণের সঞ্চার হয়েছে। হঠাৎ লেবু দুটি একবার লাফিয়ে উঠে মহিলার মাথার কাছ থেকে নিচে পড়ে গড়াতে শুরু করল। নিতাই গুণিন সাথে সাথেই সেই লেবু দুটির পিছু নিল। লেবু দুটি বাস্তুর বিভিন্ন স্থানে বিচরণ করে বিভিন্ন দিক পরিবর্তন করে বাস্তুর উত্তর পূর্ব কোণে কতগুলো কলা গাছের কাছে গিয়ে থেমে গেল। নিতাই গুণিন একটা কোদাল নিয়ে সেই স্থানের মাটি খুঁড়তে শুরু করল। বেশ কিছুটা মাটি খোঁড়ার পর কোদালটা একটা শক্ত কিছুতে লেগে একটা শব্দ হলো। নিতাই গুণিন এবার কোদাল রেখে হাতে করে খুব সাবধানে মাটি সরাতে লাগলো। সেই স্থান থেকে খানিকটা মাটি সরাতেই চোখে পড়ল একটি মাটির সরার পিছনের দিক। নিতাই গুণিন সেই মাটির সরার পাশ থেকে মাটি সরিয়ে সম্পূর্ণ জিনিসটা বের করল। জিনিসটা বের করতেই দেখা গেল দুটি সরা একত্র করে আঠা দিয়ে সরা দুটির মুখ বন্ধ করা হয়েছে। নিতাই গুণিন আঙুল দিয়ে সেই আঠা তুলে সরার ভিতরে তাকিয়ে দেখল। তারপর সেই সরা উঠোনের মাঝে নিয়ে গিয়ে সবার সামনে রেখে বলল, সবাই দূর থেকে দেখবেন, কেউ এই জিনিস ছবেন না, তাহলে এই বিপদ। সবাই কৌতূহলী ও আতঙ্ক মিশ্রিত এক অদ্ভুত ভাব নিয়ে দেখল। সরার মধ্যে রয়েছে পোড়া কাঠের ছোট ছোট কিছু টুকরো, তার উপর একটা ধরহীন কাকের মাথা, আর তার পাশে একটা পাখির কালো পালক, তার ডগায় আবার রক্তের সুস্পষ্ট দাগ। সব কি? এগুলো যে কি তা তো দেখতেই পাচ্ছেন। এ অতি গুচ্ছ অতি গুপ্ত তন্ত্রের মাধ্যমে উচ্চাটন ক্রিয়া করা হয়েছে। এই উচ্চাটন ক্রিয়া যার উপর করা হয় কিছুদিনের মধ্যেই তার মর্মান্তিক মৃত্যু ঘটে। গ্রামের বাকি গর্ভবতী মহিলাদের প্রাণেরও সংকট রয়েছে, আগে তাদের বিপদমুক্ত করতে হবে। আচ্ছা শোনো, আপাতত তোমার স্ত্রীকে নিয়ে চিন্তার কোনো কারণ নেই। এইবার বুদ্ধিটাকে চিকিৎসা করাও, অনেক রক্তক্ষয় হয়েছে। আমি চলি। নিতাই গুণিন সেই মাটির সরা দুটো আবার আগের মতো চাপা দিয়ে সাথে করে নিয়ে গ্রামের অন্য গর্ভবতী মহিলার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। সেখানেও সেই একই তন্ত্রক্রিয়ার প্রয়োগ করা হয়েছিল। সেই আগের পদ্ধতিতেই গ্রামের আরও 3টে গর্ভবতী মহিলার বাড়ি থেকে একই জিনিস উদ্ধার করল। নিতাই গুণিন যখন কাজ শেষ করে স্বপনকে সাথে নিয়ে অতিথিশালায় পৌঁছল, তখন ধূসর বিকেল সন্ধ্যাকে আমন্ত্রণ জানিয়েছে। নিতাই গুণিন অতিথিশালায় ফিরে প্রথমেই উচ্চাটন ক্রিয়ার বস্তুগুলির দ্রব্য বিনষ্ট করে চন্দ্রচূড় শিবের মন্দির সংলগ্ন পুকুরে বিসর্জন দিল। তারপর বিমর্ষ মুখে বারান্দায় এসে দাঁড়াল। তার মনে এখন অজস্র প্রশ্ন ঘোরাফেরা করছে। হঠাৎ তার চোখ গেল পুকুরের দিকে। সে দেখল পুকুরের পাড়ের রাস্তা ধরে দুটো মানুষ এদিকেই আসছে হাতে লণ্ঠন নিয়ে। কাছে আসতেই তাদের চেনা গেল, জমিদার আর তার প্রধান মাতব্বর। নিতাই গুণিন বারান্দা থেকে নিচে নেমে এলো। আসুন জমিদার মশাই, সব ওই কাপালিকের ক্রিয়াকর্ম। আপনার গুরু শ্মশান ওঝা তাহলে ঠিকই বলেছিলেন। এবার ওই শয়তান কাপালিকের নজর গর্ভবতী মহিলাদের উপর। আপনি না থাকলে আজ যে কি হতো। আজই হয়তো ওই কাপালিক গর্ভবতী মহিলাদের যে কোনো একজনকে হত্যা করে তার কার্য সিদ্ধি করত। জমিদার মশাই, আপনি ভুল করছেন। কাপালিকের প্রয়োজন একজন গর্ভবতী মহিলার, আর সেটাও পরের অমাবস্যায়। এখন তো পূর্ণিমা, এখন ওই কাপালিক ওই গর্ভবতী মহিলার মৃতদেহ নিয়ে কি করবে? তাহলে সে এখন কেন এই মহিলাদের উপর আঘাত হানল?
সেটাই তো প্রশ্ন। তার থেকেও বড় প্রশ্ন হলো, কেন কাপালিক তাদের মারতে চাইছে? সে কি, আপনার গুরুদেবী তো বলেছিলেন কাপালিকে সাধনা সম্পূর্ণ করার জন্য কোনো এক গর্ভবতী মহিলার প্রয়োজন। জমিদার মশাই, একটু ভেবে দেখুন, পরের অমাবস্যার সেই বিশেষ নক্ষত্রযোগ আসতে এখনো অনেক দেরি। এখন যদি কাপালিক গর্ভবতী মহিলার মৃতদেহ নিয়ে নিজের কাছে রেখে দেয়, তাহলে সেটা তো পচে যাবে। আর পচা মরদেহ যে সাধনায় বর্জনীয়, সেটা কাপালিক কি জানে না? সেটা সে খুব ভালো করেই জানে। আর এর থেকেও বড় প্রশ্ন হলো, কাপালিক যে উচাটন ক্রিয়ার প্রয়োগ করেছিল, তাতে ওই গর্ভবতী মহিলাদের মৃত্যু নিশ্চিত ছিল। আমি যদি ওই গর্ভবতী মহিলাদের প্রাণ না বাঁচাতে পারতাম, তাহলে কাপালিক পরের অমাবস্যায় ওই বিশেষ নক্ষত্রযোগে সাধনা সম্পূর্ণ করতে গর্ভবতী মহিলার মৃতদেহ পেত কেমন করে? তাই তো। হ্যাঁ, আমি এটা তো ভেবে দেখিনি। আমি এই গ্রামে আসার আগেই কাপালিক উচাটন ক্রিয়ার কার্য সম্পূর্ণ করে রেখেছিল পরের অমাবস্যায় সেই বিশেষ নক্ষত্রযোগের জন্য। কিন্তু এখন কেন এর প্রয়োগ করল সে? শেষের কথাটা অস্ফুটে বলে নিতাইগুণী নিজের চিন্তায় নিমগ্ন হয়ে গেল, আর একটিও কথা বলল না। সেই দেখে জমিদার বললেন, আচ্ছা ঠাকুরমশাই, আমি এখন যাই, আবার পরে আসবো। যাবেন? আচ্ছা যান। ও হ্যাঁ, আর একটা কথা, রাতে আপনার লাঠিয়ালদের একটু সতর্ক থাকতে বলবেন। আচ্ছা, বলবো। এখন চলি ঠাকুরমশাই। জমিদার চলে গেলে নিতাইগুণিন সেখানেই খানিকক্ষণ দাঁড়িয়ে কি যেন একটা ভাবল। তারপর গম্ভীর মুখে উপরে উঠে গেল। সন্ধ্যা থেকে রাত্রি অবধি নিতাইগুণিন একটাও কথা বলল না। রাত্রে খাবার সময় সে স্বপনকে বলল, স্বপন, তুমি খাওয়া দাওয়া করে নিজের বাড়ি ফিরে যাও। কেন ঠাকুর? এখানে থাকলে তোমার বিপদ হতে পারে। নিতাইগুণিনের গম্ভীর মুখ দেখে স্বপন আর কোনো প্রশ্ন করল না। রাতে খাওয়া দাওয়া মিটে গেলে ঘরে একটা লণ্ঠন জ্বালিয়ে রেখে স্বপন বাড়ি চলে গেল। নিতাইগুণিন অনেক রাত পর্যন্ত জেগে ভাবনা চিন্তা করল, কিন্তু কোনো কুল কিনারা করে উঠতে পারল না। রাতে যখন সে ঘুমিয়ে পড়েছিল, বুঝতে পারেনি তখন অনেক রাত। নিদ্রাদেবী পরম মমতায় পৃথিবীর সমস্ত জীবের ক্লান্তি মুছে দিচ্ছে তার স্নেহের আঁচল ভুলিয়ে। কিন্তু দারুণ এক অস্বস্তিতে নিতাইগুণিনের ঘুম ভেঙে গেল। সে চোখ মেলে দেখল ঘর অন্ধকার, লণ্ঠনটা কিভাবে যেন নিভে গেছে। রাতের নিস্তব্ধতা বিদীর্ণ করে দূর থেকে ক্রমাগত ভেসে আসছে শেয়ালের ডাক আর ঝিঝি পোকার চেনা সুর। হঠাৎ কর্কশ শব্দে একটা পাখি ডেকে উঠল জানালার বাইরে। নিতাইগুণিন বিছানা থেকে উঠে আলো আধারি ঠেলে এগিয়ে গেল জানালার দিকে। জানালার সামনে দাঁড়িয়ে দৃষ্টি ফেলল বাইরে। বাইরে তখন ফুটফুটে জ্যোৎস্না নেমেছে চন্দ্রপুর গ্রামে। দূরে রূপলি জ্যোৎস্নার কণা লেগে রয়েছে ধূসর হয়ে থাকা গাছের পাতায়। চন্দ্রচূড় শিবের পুকুরের জলও সেজে উঠেছে জ্যোৎস্নার রং মেখে। নিতাই আর থাকতে না পেরে জানলা দিয়ে একটা হাত বাড়িয়ে দিল মায়াবী জ্যোৎস্নাকে ছোঁয়ার জন্য। ঠিক তখনই আবার কর্কশ্বরে ডেকে উঠল পাখিটা। এবার আর সেই ডাক থামল না, এক নাগারে চলতেই থাকল। নিতাইগুণিন এতক্ষণ লক্ষ্য করেনি, এখন দেখল তার জানলার সামনেই একটা মরা আমড়া গাছের শুকনো ডালে বসে আছে একটা কাক। নিতাই সেই কাকটিকে উদ্দেশ্য করে ব্যঙ্গের স্বরে বলল, কি এই রাতের সৌন্দর্য তোর পছন্দ হচ্ছে না বুঝি? এমন বিশ্বের স্বরে চিৎকার করছিস কেন? কথাটা বলেই সে থমকে গেল। তারপর মনে পড়ে গেল রাত্রিবেলায় তো কাক ডাকে না। ঠিক তখনই তার ঘরের দরজাটা দড়াম শব্দে খুলে গেল। নিতাইগুণিন চমকে পিছনে ফিরে অন্ধকারের মধ্যেও অনুভব করল তার ঘরের দরজায় কেউ দাঁড়িয়ে।
ভীষণ আক্রোশে দরজার একটা পাল্লা খুলছে আবার বন্ধ করছে, খুলছে আবার বন্ধ করছে। নিতাই গুণিন সেখানে চুপ করে দাঁড়িয়ে রইল। হঠাৎ সব চুপ হয়ে গেল এক নিমেষে। কিন্তু এই নীরবতা বেশিক্ষণ স্থায়ী হলো না। পরক্ষণেই ঘরে থাকা জল রাখার মাটির কুঁজোটা কেউ যেন সজোরে আছাড় মেরে ফেলে ভেঙে দিল। নিতাই এবারও দাঁতে দাঁত চেপে সেটা সহ্য করে নিল। সে তখনও জানলার পাশ থেকে একটা পাও নড়ল না। আবার কিছুক্ষণ নীরবতা। এবার নিতাই তীক্ষ্ণ দৃষ্টিতে ঘরের মধ্যে তাকিয়ে এদিক ওদিক দৃষ্টি ফেরাতে লাগল। হঠাৎ তার মনে হলো তার পিছনের জানলা বেয়ে কেউ অতি সন্তর্পণে যেন উঠে আসছে তাকেই লক্ষ্য করে। সে চকিতে পিছন ফিরতেই দেখল একটা কুৎসিত মূর্তি, গোটা শরীর মিশকালো লোমে ঢাকা, নিমেষে দেয়াল বেয়ে উপরের দিকে উঠে এলো। নিতাই গুণিনের সহ্যের সীমা লঙ্ঘিত হলো। সে এবার বুকের কাছে হাত এনে মহামৃত্যুঞ্জয় কবচ স্পর্শ করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণ করতে শুরু করল। ওম ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনান মৃত্যুর্মুক্ষীমামৃতাৎ। ওম ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনান মৃত্যুর্মুক্ষীমামৃতাৎ। ওম ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনান মৃত্যুর্মুক্ষীমামৃতাৎ। মন্ত্র উচ্চারণ শেষ হতেই নিতাই গুণিন অনুভব করল অতিথিশালার ছাদে কেউ একটা নিষ্ফল ক্রোধে হুঙ্কার করে শুকনো আমড়া গাছে লাফ দিয়ে ছুটে মিলিয়ে গেল পাশের জঙ্গলে। নিতাইয়ের মুখ থেকে অস্ফুটে একটা নাম বেরিয়ে এলো, মাকড়। সে বেশ বুঝল তার উপর প্রেত চালনা করা হয়েছে। ভাগ্যিস সে স্বপনকে বাড়ি পাঠিয়ে দিয়েছিল, তা না হলে আজ ওই মাকড় তার ক্ষতি করতে না পেরে স্বপনের উপর ঝাঁপিয়ে পড়ত। নিতাই অন্ধকারের মাঝে লণ্ঠনের অনুসন্ধান করে তাতে আগুন জ্বালালো। তারপর গিয়ে দরজাটা ভালো করে বন্ধ করে বিছানায় শুয়ে পড়ল। শুয়ে শুয়ে সে ভাবতে লাগলো, গুরুদেব তাহলে ঠিকই বলেছিলেন, কাপালিক ভয়ঙ্কর কালো বিদ্যায় পারদর্শী, একের পর এক আক্রমণ করেই চলেছে। আমাকে খুব সাবধানে প্রতিটা পদক্ষেপ ফেলতে হবে। বাকি রাত তার আর ঘুম এলো না। সকালে স্বপন এসে খবর দিল, গ্রামের গর্ভবতী মহিলারা এখন ভালো আছে ঠাকুর, তবে তাদের শরীর এখন খুব দুর্বল। সেদিন আর তেমন কিছুই ঘটল না। পরদিন রাত্রিবেলা আবারও নিতাই গুণিনের অনেক রাতে ঘুম ভেঙে গেল। সে অনুভব করল ঘরের বাইরে আবার সেই মাকড় প্রেতের আগমন হয়েছে। নিতাই বুঝল যতদিন না তাকে হত্যা করতে পারছে ওই প্রেত, ততদিন সে তার পিছু ছাড়বে না। তার কাছে মহামৃত্যুঞ্জয় কবচ থাকায় এখনও সে তার কোনো ক্ষতি করতে পারেনি। কিন্তু এই কবচ একবার গলা থেকে খুললে আর রেহাই নেই। আজ ঘরের বাইরের উপদ্রবে স্পষ্ট আগের দিনের তুলনায় প্রেতের প্রতিহিংসা আজ আরও বেশি, আরও মরিয়া হয়ে উঠেছে সে আজ। নিতাই গুণিন আবারও মনে মনে মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণ করতে শুরু করল। কিছুক্ষণের মধ্যেই বাইরের উপদ্রব থেমে গেল। নিতাই বুঝল প্রেত ফিরে গিয়েছে তার প্রেরণকারীর কাছে। সেদিনের মতো প্রেত চলে গেল বটে, কিন্তু এরপর থেকে প্রতি রাতে প্রেতের আগমন ঘটতে লাগল। সেই প্রেত নিতাইয়ের শারীরিক ক্ষতি করতে না পারলেও মানসিক ক্ষতি একটা করল। এইভাবে প্রতি রাতে প্রেতের আগমনে নিতাই গুণিনের রাতের ঘুম উড়ে গেল। এর মধ্যেই পেরিয়ে গিয়েছে বেশ কয়েকটি দিন। এই কয়দিনের মধ্যেই নিতাই গুণিনের স্বাস্থ্যের বেশ অবনতি ঘটেছে। সে সমস্ত কাজকর্ম ভুলে গিয়েছে। রাত হলেই সে আতঙ্কিত হয়ে থাকে। এই বোধহয় প্রেতের আগমন ঘটল। তার গুরু শ্মশান ওঝা, যে চন্দ্রপুর গ্রাম রক্ষা করার দায়িত্ব দিয়ে তাকে এই গ্রামে পাঠিয়েছিলেন, তা এখন শিখেই উঠেছে। এখন সে নিজেকে রক্ষা করতেই অক্ষম। এক মানসিক যন্ত্রণার মধ্যে নিতাই গুণিন একদিন সন্ধ্যার কিছু আগে সেই কাপালিকের ডেরায় গিয়ে উপস্থিত হল।
কাপালিক তখন একটা শিশু শুয়োরের ছাল ছাড়িয়ে তার দেহটা আগুনে পোড়াচ্ছিল। নিতাই গুণিনকে দেখে কাপালিক বিদ্রুপ মিশ্রিত কণ্ঠে বলে উঠল, আরে চন্দ্রপুর গ্রামের রক্ষাকর্তা আজ এই কাপালিকের ডেরায় কি মনে করে? হ্যাঁ, দেখুন, অনেক হয়েছে, এবার এসব বন্ধ করুন। না করলে কি করবে? কি করবে না করলে? কি করব তা দেখতেই পাবেন। আমার কাজে বাধা দেয় এমন কেউ এখনো এই পৃথিবীর বুকে জন্ম নেয়নি। তুই কি আমার বাধা দিবি রে? হ্যাঁ, তুই তো নিজেই। এই অবধি বলে কাপালিকের চোখ গেল নিতাই গুণিনের গলায় থাকা মহামৃত্যুঞ্জয় কবচটির দিকে। সে একবার নিজের মনেই হেসে উঠল, তারপর বলল, যদি এখনো বাঁচতে চাস তাহলে এই গ্রাম ছেড়ে পালা। আমি এই গ্রাম ছেড়ে কোথাও যাব না, দেখি আপনি কি করতে পারেন। তাহলে 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 মরার জন্য প্রস্তুত, মরার জন্য প্রস্তুত। নিতাই আর কোনো কথা না বলে গ্রামের দিকে ফিরতি পথ ধরল। সে কাপালিকের ডেরা থেকে বেরিয়ে অনেকটা পথ চলে এসেছে। সন্ধ্যের ঘন অন্ধকারে জমাট বেঁধে রয়েছে চারিপাশ। হঠাৎ সে অনুভব করল তার মাথার ভিতরটা কেমন যেন ঝিমঝিম করছে, হাত পা কেমন অবশ হয়ে আসছে। নিতাই গুণিন বুঝতে পারল না এমনটা তার কেন হচ্ছে। কাপালিক কি তাহলে তার উপর কোনো তন্ত্রের প্রয়োগ করল? সে বুঝতে পারল সে খুব বড় ভুল করে ফেলেছে। এতটা ঝুঁকি নিয়ে কাপালিকের ডেরায় যাওয়া তার উচিত হয়নি। তার গুরু শ্মশান ওঝা আগেই তাকে বলে দিয়েছিলেন কাপালিকের থেকে দূরে থাকতে। নিতাই মনে মনে ভাবল, কোনো রকমে একবার গ্রামে পৌঁছতে পারলে গ্রাম থেকে সোজা তার গুরুর কাছে অন্তত খবর পাঠাতে পারবে। সে আরো জোরে জোরে পা ফেলে হাঁটতে শুরু করল। কিন্তু কিছুটা পথ যেতেই তার সারা শরীর জুড়ে শুরু হলো প্রচণ্ড যন্ত্রণা। মনে হলো তার চারিদিকের পৃথিবী যেন ঘুরতে আরম্ভ করেছে। চারিপাশে নেমে আসছে পাতালের ঘন কালো অন্ধকার। নিতাই গুণিন একটা গাছের নিচে বসে পড়ল। আর পথ হাঁটার ক্ষমতা নেই তার। হঠাৎ কালো আকাশে একবার বিদ্যুৎ চমকে উঠল। তার সাথে অজস্র ডানা ঝাপটানোর ফরফর শব্দ ভেসে এলো। নিতাই মুখ তুলে উপরে তাকিয়ে দেখল তার মাথার কাছে উড়ে বেড়াচ্ছে অসংখ্য কালো কাক। সেই ফাঁকা প্রান্তরের মধ্যে হঠাৎ কেউ যেন বিকট অট্টহাসিতে ফেটে পড়ল। নিতাই গুণিন অতি কষ্টে ডান দিকে মুখ ফেরাতেই দেখল তার থেকে হাত 50 দূরে দাঁড়িয়ে আছে সেই কাপালিক। হাতে নরকরটি, তার উপর বসে আছে একটা কালো কুচকুচে দাঁড় কাক। পর মুহূর্তেই নিতাই গুণিনের শরীর জুড়ে কাকে কামড়ানোর মতো অসহ্য যন্ত্রণা শুরু হলো। তার মনে পড়ে গেল এটা সেই কাকতন্ত্র যেটা চন্দ্রপুর গ্রামের গর্ভবতী মহিলাদের উপর করা হয়েছিল। নিতাই গুণিন চোখে অন্ধকার দেখল। ক্রমে কাপালিকের অট্টহাসি আবছা হয়ে আসতে শুরু করলো তার কানে। সে অনুভব করল তার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অকেজো হয়ে আসছে। এবার মৃত্যু নিশ্চিত। এবার তার আত্মা সূক্ষ্ম দেহ ছেড়ে ধীরে ধীরে বেরিয়ে যাবে। সে বাঁচার বৃথা চেষ্টা ছেড়ে দিল। আস্তে আস্তে তার দেহ ঢলে পড়তে লাগলো মাটিতে। ঠিক তখনই সে অনুভব করল পিছন থেকে শক্ত দুটো হাত এসে তাকে ধরে ফেলল। সে ভীষণ যন্ত্রণায় কাতর হয়ে কোনো রকমের চোখের পাতায় একটু ফাঁক করে দেখতে পেল তার মুখের উপর ঝুঁকে পড়ে তাকে কিছু বলছেন তার গুরু শ্মশান ওঝা। গুরুর স্পর্শে নিতাইয়ের শরীরে যেন নতুন ঊর্জা ফিরে এলো। শ্মশান ওঝা নিতাই গুণিনের গলা থেকে মহামৃত্যুঞ্জয় কবচ খুলে নিয়ে তার মধ্যে থেকে মোমের আস্তরণ ফেলে দিয়ে ভিতর থেকে ফুল আর মন্ত্রের কাগজটা বার করে তার মাথায়, গলায় আর বুকে ছুঁয়ে বললেন, নিতাই,
যত কষ্টই হোক মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে যাও। একমাত্র মহাদেবী পারেন তোমার প্রাণ বাঁচাতে। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনম মৃত্যুর্মোক্ষীয়মামৃতাৎ। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনম মৃত্যুর্মোক্ষীয়মামৃতাৎ। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনম মৃত্যুর্মোক্ষীয়মামৃতাৎ। জপে যাও নিতাই, জপে যাও। এই বলে শ্মশান ওঝা নিজেও অদ্ভুত উচ্চারণে কি একটা মন্ত্র বলে চলল। মন্ত্রের ভাষা বোঝা না গেলেও সে মন্ত্র ভোলা প্রান্তরে প্রতিধ্বনিত হতে লাগল। নিতাই গুণিনও কোনো রকমে ঠোঁট নেড়ে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করা শুরু করল। ওম ত্রম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুর্মোক্ষীয়মামৃতাৎ। 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 তখনও তার গোটা শরীরে অসহনীয় মৃত্যু যন্ত্রণা হয়ে চলেছে, কিন্তু গুরুকে কাছে পেয়ে সে নতুন করে বাঁচার একটা প্রাণ শক্তি ফিরে পেয়েছে। সে জানে গুরু যতক্ষণ তার শিয়রে উপস্থিত থাকবেন তার অনিষ্ট হতে পারে না। তাই সমস্ত কষ্ট সে দাঁতে দাঁত চেপে সহ্য করে বিড়বিড় করে মন্ত্রজাপ করে চলল। এইভাবে কিছুক্ষণ সময় কাটার পর সে অনুভব করল তার চোখের উপর থেকে অন্ধকার পর্দা সরে যাচ্ছে ধীরে ধীরে। তার বদলে ফুটে উঠছে একটা নীলচে আলো। চারিপাশের পরিবেশ আবার আগের মতো স্বাভাবিক হতে শুরু করেছে। বহু দূর থেকে ভেসে আসছে কাসর ঘণ্টা আর পবিত্র শঙ্খের শব্দ। বেশ কিছুক্ষণ পর নিতাই গুণিন দেখল চারিদিকে পরিষ্কার, তার চোখের দৃষ্টি স্পষ্ট, মাথা আর ভারী নেই, শরীরের অচল ভাবটাও যেন চলে গিয়েছে। সে দেখল তার গুরু শ্মশান ওঝা তখনও মন্ত্র উচ্চারণ করে চলেছেন। সে গুরুর চরণ স্পর্শ করল। শ্মশান ওঝা চোখ খুললেন, মৃদু হেসে বললেন, চলো হে নিতাই, এবার ফেরা যাক। এখানে আর নয়, এখানে আমাদের কাজ ফুরিয়েছে। ফিরে যাব, কিন্তু কাপালিক? কাপালিক তার অপকর্মের শাস্তি পেয়েছে। স্বয়ং দেবী এসে তাকে উচিত শিক্ষা দিয়েছেন। ওইদিকে তাকিয়ে দেখো। নিতাই গুরুর নির্দেশিত স্থানে দৃষ্টি ফেরাতেই দেখল যেখানে এতক্ষণ কাপালিক দাঁড়িয়েছিল সেখানে এখন বিশাল আকার কতগুলো শূকর ঘোরাফেরা করছে। সেখানে কাপালিকের আর কোনো চিহ্ন মাত্র নেই। শূকর? শূকর কোথা থেকে এলো গুরুদেব? তোমাকে আগেও বলেছি নিতাই, চোখের সামনে যেটা দেখবে সেটা সব সময় সত্য নাও হতে পারে। আমি তো কিছুই বুঝতে পারছি না গুরুদেব। ওগুলো তাহলে কি? কি নয়, বলো কে? তবে এতে তোমার কোনো দোষ দেখি না। তার নামের প্রকাশের মধ্যেই রয়েছে ধোঁয়াশা, তবে নামার্থে নয়, তার প্রকাশে, তার স্বরূপেই তার যথার্থতা। সে তো শুভ্রা ধোঁয়ার আস্তরণে, ধোঁয়াশার চাদরে আবিষ্ট ধূমায়িত উগ্রতা মিশ্রিত লালিত্যই তার প্রকৃত সত্তার ধারক ও বাহক। রহস্যময়ীর অবস্থানই চরম শূন্যতায়। তাকে সম্পূর্ণরূপে চেনা স্বয়ং দেবেশ্বরের পক্ষেও সম্ভব নয়।
আর আমরা তো নশ্বর মাত্র। মানে? চলো, ফিরতে ফিরতে সব বলছি। এই বলে দুজনে ফিরতি পথ ধরলেন। তারপর শ্মশান ওঝা একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, সেদিন তুমি চন্দ্রপুর গ্রামে যাওয়ার পর থেকেই আমার মনের মধ্যে একটা বিচিত্র উৎকণ্ঠা, একটা অদ্ভুত উদ্বেগ দানা বাঁধতে শুরু করে। কিছুতেই সাধনায় মন বসাতে পারছিলাম না। একটা খুব খারাপ অনুভূতি মনের মধ্যে অনুভব করছিলাম। অগোচরে যে একটা বিপদ ঘনিয়ে আসছে সেটা বুঝতে পারলেও সেটা যে কি বিপদ সেটাই বোধগম্য হচ্ছিল না। তখন আমার তোমার কথা মনে আসে। তোমার কি কিছু বিপদ? আমি তখন তোমার জন্মকুণ্ডলী দেখতে গিয়ে দেখি সামনেই তোমার মহা সংকট, এমনকি প্রাণনাশের আশঙ্কাও রয়েছে। আমার আর বুঝতে বাকি রইল না কি হতে চলেছে। তাই আমি যত তাড়াতাড়ি সম্ভব সাধনা সম্পূর্ণ করে রওনা দিলাম এই চন্দ্রপুর গ্রামের উদ্দেশ্যে। কিন্তু গ্রামে আমি গেলাম না। আমি জানতাম গ্রামের সমস্ত কিছুর ওপর কাপালিকের নজর আছে। তাই গ্রামের নতুন শ্মশানে ঘাঁটি গেড়ে রইলাম, পাছে কাপালিক সন্দেহ করে। সেখান থেকে কাপালিকের প্রতিটা পদক্ষেপের উপর নজর রাখতে শুরু করি। আর সেই নজরদারি করতে গিয়ে কাপালিকের ব্যাপারে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করি। প্রথমত, কাপালিক শূকরের মাংস খেতে ভীষণ পছন্দ করে। তাই সে প্রায়ই চন্দ্রকলার জঙ্গলে শূকর শিকারে যায়। দ্বিতীয়ত, কাপালিক কালো দাঁড়কাক সংগ্রহ করে খাঁচায় বন্দি করে। আর শেষ যে তথ্যটা পেলাম সেটা থেকেই কাপালিকের আসল পরিচয় সম্বন্ধে জানতে পারি। আসল পরিচয়? হ্যাঁ, আসল পরিচয়। গ্রামের সকলে এবং তুমিও যাকে শুধুই কাপালিক ভাবতে, তারও একটা আলাদা পরিচিতিও ছিল। কি তার আসল পরিচয় গুরুদেব? সেই কথাই এখন বলবো। আমি বেশ কয়েকবার কাপালিককে লক্ষ্য করে দেখেছি। সে রাতের এক বিশেষ সময় থেকে ডাকিনী মন্ত্র জপ করা শুরু করে আর সমাপ্ত করে ব্রহ্ম মুহূর্তের ঠিক আগে। তারপর ভোরের আলো ফোটার আগে কোথায় একটা চলে যায়, আবার ফিরে আসে সন্ধে হওয়ার ঠিক আগে। অর্থাৎ কাপালিক দিনের বেলা ওই শ্মশানে থাকে না। দিনের বেলা শ্মশানে থাকতো না? তাহলে দিনের বেলা কাপালিক কোথায় থাকতো? তোমার মতো আমার মনেও প্রশ্নটা জেগেছিল। তাই একদিন ব্রহ্ম মুহূর্তের বেশ কিছুক্ষণ আগে কাপালিকের ডেরায় গিয়ে লুকিয়ে থাকি। দেখি সে ব্রহ্ম মুহূর্তের ঠিক আগে জপ শেষ করে নিজের কুঠিরে প্রবেশ করল। তারপর যখন বেরিয়ে এলো তখন আমি অবাক হয়ে গেলাম। কোথায় সেই কাপালিক? এক অন্য মানুষ। মাথার জটা, মুখের দাড়ি, গোফের জঙ্গল, গলায় রুদ্রাক্ষের মালা, কালো বস্ত্র সব উধাও। তার বদলে ধুতি ফতুয়া পরিহিত মধ্যবয়সী এক গ্রাম্য লোক। দেখলাম লোকটি চন্দ্রকলার শ্মশান থেকে বেরিয়ে চন্দ্রপুর গ্রামের দিকে হাঁটা লাগিয়েছে। আমিও লোকটিকে দূর থেকে অনুসরণ করতে শুরু করি। লোকটি কোনো দিকে না তাকিয়ে
একটানা হেঁটে চন্দ্রপুর গ্রামের মধ্যে প্রবেশ করলো। তারপর গ্রামের ঠিক মাঝখানে অবস্থিত একটা কাঁচা পাকা বাড়ির সামনে দাঁড়িয়ে এদিক ওদিক দেখে নিয়ে সেই বাড়ির মধ্যে ঢুকে পড়ল। আমার কাছে তখন পরিষ্কার হলো এই কাপালিক আসলে এই গাঁয়েরই লোক। তখনও আমি কাপালিকের আসল পরিচয় জানতে পারিনি, সেটা জেনেছি আজ দুপুরে। সেখান থেকে আমি আবার ফিরে যাই চন্দ্রকলার তীরে পরিত্যক্ত শ্মশানে কাপালিকের ডেরায়। সেখান থেকে দুটো জিনিস সংগ্রহ করি। প্রথম যে জিনিসটি সংগ্রহ করি সেটা হলো একটা দাঁড় কাক, আর দ্বিতীয়টি হলো শূকরের কান। গুরুদেব, কালো দাঁড় কাক বুঝলাম, কিন্তু শূকরের কান কেন? শক্তি সঙ্গম তন্ত্র মতে শূকরের কানের চামড়া গুঁড়ো করে ধূপ প্রদান করলে দেবী স্বয়ং শূকর রূপে আবির্ভূতা হয়ে সাধকের শত্রুকে সমূলে ধ্বংস করেন। কাপালিক দিনের পর দিন যাদের অবলা মনে করে ভক্ষণ করে এসেছে তাকে বোঝাতে হবে না তাদের ক্ষমতা কতখানি। এরপর কৃষ্ণপক্ষের চতুর্থী তিথিতে সারাদিন সারা রাত উপবাস করে মৌনি থেকে রাত্রিকালে ভিজে কাপড়ে পাগড়ি মাথায় চন্দ্রপুরের শ্মশানে চিতার উপর রক্তচন্দন দিয়ে যৌগিক মণ্ডল অঙ্কন করে দেবীর আরাধনায় বসলাম। কপাল পাত্রে দেবীকে কারণবাড়ি প্রদান করে মাতৃসুধা স্বরূপ সেই কারণবাড়ি নিজে গ্রহণ করলাম। শাস্ত্রে উল্লেখ আছে ধূমা পাঠিন মৎস্যপ্রিয়া, তাই কালো জিরা দিয়ে বোয়াল মাছের পদ রেঁধে ও বেগুন পুড়িয়ে দেবীকে নৈবেদ্য দিলাম। প্রাথমিক পূজাবিধি সম্পন্ন হলে হোম শুরু করলাম। বিশেষ মন্ত্রপাঠের সাথে কাপালিকের কুঠির থেকে সংগ্রহ করা দাঁড় কাকটির একটি পালক যজ্ঞকুণ্ডের আগুনে আহুতি দিলাম। ব্রহ্ম মুহূর্তের কিছু আগে পুজো সম্পন্ন করে যজ্ঞের ছাই কিছুটা সংগ্রহ করে হাঁটা লাগালাম চন্দ্রকলার তীরের উদ্দেশ্যে। কাপালিক ওই স্থান ত্যাগ করলে সেই ছাই কাপালিকের কুঠিরের মধ্যে ছড়িয়ে দিয়ে আমি ফিরে আসি চন্দ্রপুর গ্রামে। সেখানে গিয়ে জমিদারের প্রধান মাতব্বরের সাথে কথা বলে জানতে পারি সেই কাপালিকের আসল পরিচয়। তারপর সন্ধ্যার কিছু আগে চন্দ্রকলার তীরে উপস্থিত হই। দেখি কাপালিক একটি মৃত শূকরের ছানা কাঁধে ঝুলিয়ে এই দিকেই আসছে। তারপর সেটার ছাল ছাড়িয়ে আগুনে ঝলসাতে শুরু করেছে। ঠিক তখনই তুমি শ্মশানে প্রবেশ করলে। তুমি মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছিলে যে তোমার স্মরণেই ছিল না মহামৃত্যুঞ্জয় কবচ ধারণ করে শ্মশানে প্রবেশ করতে নেই। এই কবচের দ্রব্যগুণ তাতে নষ্ট হয়ে যায়। কাপালিক সেই সুযোগটাই কাজে লাগায়। তুমি শ্মশান ত্যাগ করার পরেই কাপালিক তোমার উপর কাকতন্ত্র প্রয়োগের জন্য নিজের কুঠিরে প্রবেশ করে দাঁড় কাক আনতে, আর তখনই তার পায়ে লাগে সেই ছাই। কাপালিক বুঝেছিল তার খেলা এবার শেষ। কাপালিক আমার নাগাল পায়নি, তাই সে তোমার উপরে শেষ মারণাঘাত হানতে উদ্যত হয়। আমি যে দেবীর পূজার ছাই কাপালিকের কুটিরে ছড়িয়ে এসেছিলাম, এই কাকতন্ত্র সেই দেবীরই এক নিম্নমার্গের তন্ত্র। দেবী করুণাময়ী, তার সন্তানদের মধ্যে ভেদাভেদ করেন না। তাই তো
কাপালিকের তন্ত্রের প্রয়োগও তোমার উপর হয়েছিল, আর আমার তন্ত্রের প্রয়োগ কাপালিকের ওপর। আচ্ছা গুরুদেব, আপনি বলেছিলেন কাপালিকের সাধনা সম্পূর্ণ করার জন্য প্রয়োজন একটি গর্ভবতী মহিলার গর্ভের ভ্রূণ, কিন্তু কাপালিক যে কাকতন্ত্রের প্রয়োগ করেছিল সমস্ত গর্ভবতী মহিলার উপর, তাতে তো তাদের মৃত্যু নিশ্চিত ছিল। তাহলে কাপালিক সাধনা সম্পূর্ণ করার জন্য গর্ভবতী মহিলা পেত কোথা থেকে? আমি খোঁজ নিয়ে দেখেছি, ওই গাঁয়ে মোট 5টি গর্ভবতী মহিলা রয়েছে। কাপালিক কাকতন্ত্রের প্রয়োগ করেছিল 4টি মহিলার উপর। একটি মহিলা বেশ সুস্থই ছিল। আসলে কাপালিক চেয়েছিল তোমার উপস্থিতিতে ওই 4 জনকে হত্যা করলে চন্দ্রপুর গ্রামের মানুষের তোমার উপর আর আস্থা থাকবে না। তোমাকে তারা গ্রাম থেকে বের করে দেবে, আর কাপালিক বিনা বাধায় তার সাধনা সম্পূর্ণ করবে। আচ্ছা গুরুদেব, বললেন না তো ওই কাপালিকের আসল পরিচয় কি ছিল? যেইখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখিও তাই। পাইলেও পাইতে পারো মৃত গৃহবধূর স্বামীর দেখা। তার মানে? হ্যাঁ, তাই। মনে পড়ে জমিদারের প্রধান মাতব্বর বলেছিলেন লোকটি বেশ কিছু বছর নিরুদ্দেশ ছিল। এই সময়টায় লোকটি নিজেকে তিল তিল করে গড়ে তোলে এই সাধনার জন্য। নির্ভুল লক্ষ্যে ছক কেটে সে এগিয়ে গিয়েছিল সাধনার শেষ প্রান্তে। হাঙ্গামা এড়াতে সে নিজেই সেই বিশেষ চিহ্নযুক্ত মহিলাকে বিবাহ করে। ওর একটাই লক্ষ্য ছিল নিজেকে ডাকিনী সিদ্ধ করে তোলা। কিন্তু এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডের আদিমতম প্রথা, অশুভ যতই শক্তিশালী হোক, শুভ শক্তির কাছে পরাজয় স্বীকার করতেই হয়। আপনারা শুনলেন লেখক সুজয় ভূঁইয়ার কলমে শ্মশান ওঝা সিরিজের 3য় গল্প শ্মশান ওঝা ও কাকতন্ত্র। গল্পের নাট্যরূপ করেছেন দেবস্মিতা। গল্পের সূত্রধার ও কথক আমি অমিত সরকার। শ্মশান ওঝা চরিত্রে শুভদীপ ঘোষ। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে কণ্ঠ দিয়েছেন কৌশিক, কুন্তল, হ্যাপি, সুজন, অগ্নিদ, পার্থ, সৌমদ্বীপ ও নীল। শব্দ সংযোজন করেছেন রিম্পা ঘোষ। সাউন্ড এডিটিং ও মিক্সিং মাস্টারিং করেছেন শুভজিৎ বটপাল। প্রচ্ছদ এঁকেছেন শুভদীপ ব্যানার্জি এবং সামগ্রিক পরিচালনা এবং পরিবেশনায় টিম লোককথা। তাহলে কেমন লাগলো আজকের গল্পটি? কমেন্ট করে অবশ্যই জানান। আর ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর শুনতে থাকুন লোককথা, মুহূর্তের অনুভূতিগুলো যেখানে গল্প হয়ে ফুটে ওঠে।